ওয়েলকাম টু অল অফ ইউ উইথ মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে আবারও বলছি, যদি তোমাদের কাছে প্রিন্ট আউট ফর্মে থাকে পিডিএফটা, তো বেটার অপশান তোমরা আগে প্রিন্ট আউটটার সামনে রাখো। আমি যেগুলো পয়েন্ট বলবো সেগুলো একটু দাগিয়ে রাখবে। আর যদি এই মুহূর্তে পরিস্থিতির শিকার হয়ে যদি না করতে পারো প্রিন্ট আউট, তাহলে নো প্রবলেম, জাস্ট একবার গো থ্রু করে নাও। এর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো বলে দেবো, সেগুলো ডেফিনেটলি যেটা এর আগেও বলেছি সেটাকে একটু দাগিয়ে রাখবে। ওকে, এর ছাড়াও এর সাথে যা অ্যাডিশনাল ইনফরমেশান রয়েছে আমি সেগুলো লাস্টের দিকে কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো লেটস হ্যাভ লুক টুডেস টপিক। ফার্স্ট টপিকে রয়েছে, দেখো, প্রধানমন্ত্রী অ্যানাউন্স 20 লাখ প্যাকেজ, 20 লাখ করোড় অর্থাৎ 20 লাখ কোটি টাকা প্যাকেজ, ইকোনমিক প্যাকেজের কথা ঘোষণা করা হয়েছে। এবং এটা নিয়ে অনেকের মধ্যে ডাউট রয়েছে, এই 20 লাখ টাকার প্যাকেজের সাথে রিলেটেড পরীক্ষার জন্য কীভাবে কীরকম কোশ্চেন হতে পারে। আমি সব কিছু বলার চেষ্টা করব। আর সবচেয়ে বড় বিষয় যে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরসগুলোই আমি বলার চেষ্টা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য আমার মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট। যেমন এই ইকোনমিক প্যাকেজ মোস্টলি কতদিন ধরে দিয়েছে? টোটাল 5 দিন ধরে এটাকে অ্যানাউন্স করেছে আমাদের। বাট এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। বাট 5টা পিলার হিসেবে ধরা হয়েছে, 5 পিলার্স। 5 পিলার্স কী কী? 5 পিলার্স এখানে বলে দেওয়া আছে: ইকোনমিক্স, ইনফ্রাস্ট্রাকচার, ডেমোগ্রাফি, ডিমান্ড। এই 5টা পিলার উপর ভিত্তি করে ফুললি 20 লাখ করোড় ইকোনমিক্যাল প্যাকেজ ঘোষণা করেছে। আরেকটা কথা বলে রাখি, যখন বলছি 20 লাখ করোড় ইকোনমিক্যাল প্যাকেজ পাবে সবাই যদি তোমার ক্রাইটেরিয়া ম্যাচ করে, বাট এখানে কিছু শর্ত, ডিরেক্ট ক্যাশ ফর্মে নয়, ভায়া লোন ফর্মে দেওয়া হবে সে বিভিন্ন সেক্টরের জন্য। এবার কেন দেওয়া হচ্ছে যদি কোশ্চেন হয় যে রিসেন্টলি গভর্নমেন্ট 20 লাখ করোড় ইকোনমিক প্যাকেজ ঘোষণা করেছে, তার রিজন কী? অবশ্যই তোমরা জানবে যে লকডাউনের সিচুয়েশানে জবলেস হয়ে গেছে ইন্ডিয়ার বহু সেক্টর। আর তার মুখ্য বিষয় যেমন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, এগ্রিকালচার বন্ধ হয়ে গেছে, এবং পাওয়ার সেক্টর বন্ধ হয়ে গেছে। এই সব স্টপ হয়ে যাওয়ার জন্য, এগুলোকে রিবুস্ট করার জন্য মেনলি এই টাকাগুলো দিয়ে এটাকে ইকোনমিক্যাল সিস্টেমকে রান করার ব্যবস্থা করা হচ্ছে। ওকে, তো এই সিস্টেমে আরেকটা কথা মনে রাখবে, ইকোনমিক্স ফুললি বেসড অন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। যদি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের চেন কোনো রকমে ব্রেক হয়ে যায়, যে কোনো সময় ইকোনমিক কলাপস হয়ে যাবে। সো অ্যানিওয়ে, যেই স্কিম আর পলিসির মাধ্যমে এই 20 লাখ করোড় কথা ঘোষণা করেছে, সেই স্কিমটার নাম কি? আত্মনির্ভর ভারত অভিযান। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, 20 লাখ করোড় যে ঘোষণা করেছে, এটা কিন্তু এক্স্যাক্টলি 20 লাখ করোড় তোমরা দেখতে পাবে না। কারণ যখন হিসাব করবে, অলরেডি কিছু পলিসি আগেই ঘোষণা করেছে সব মিলে। যেমন কিছুদিন আগেই এই 20 লাখ করোড় ঘোষণা করার আগেই একটা প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, অলমোস্ট 1.7 লাখ করোড়, যেটা ছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ মোস্টলি। তো সেটা ইনক্লুড করে বাকি সব মিক্স করেই এখানে 20 লাখ করোড় ধরা হয়েছে। ওকে, তো মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্টের মধ্যে তোমাদের যেগুলো মনে রাখতে হবে, প্রথমত কোন পলিসির মাধ্যমে দেওয়া হয়েছে, আত্মনির্ভর ভারত অভিযান অর্থাৎ সেলফ রিলায়েন্ট করার জন্য বলা হয়েছে। আরেকটা কথা বলে রাখি, সবাই হয়তো ভাবছো যে সেলফ রিলায়েন্টের জন্য আমরা এই যে চাইনিজ যে দ্বন্দ্ব চলছে আমাদের, ডিসক্রিমিনেশন সিস্টেম যা যা অনেকে অনেকের মতো নিজের মতো করে বলছো, অনেকে বলে থাকে যে চাইনিজ গভর্নমেন্টের যত রকম প্রোডাক্টস রয়েছে হঠাৎ করে আমাদের গভর্নমেন্ট কেন বন্ধ করছে না? আমরা তো পারবো না, সাধারণত চাইনিজ প্রোডাক্টস আমরা যেহেতু সস্তা দামে পাচ্ছি, তো সেটা আমরা অবশ্যই কিনবো। কিন্তু গভর্নমেন্ট যদি চায় তো সব বন্ধ করে দিতে পারে, কিন্তু নো, এটা ইম্পসিবল। যদি ইকোনমিকটা একটু ঠিকঠাক বোঝো তাহলে এটা অশিক্ষিতের মতো একদম অবশ্যই বলবে না। কারণ আমাদের WTO এর সাথে এগ্রিমেন্ট রয়েছে অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি, যে এগ্রিমেন্টের থ্রুতে আমরা কখনো ডিরেক্টলি কোনো কান্ট্রিকে এইভাবে ডিরেক্টলি না করতে পারবো না। তো সেই রুলস অনুযায়ী ধীরে ধীরে আমাদের দেশ থেকে যদি ডিমান্ড কমে যায় সেটা আলাদা বিষয়, সে তার জন্য জনগণকে এটাকে সচেতন করতে হবে। হ্যাঁ, ধীরে ধীরে আমাদের সেলফ রিলায়েন্স, ধীরে ধীরে আমরা হয়তো ইম্পোর্ট করা বন্ধ করব এমন নয়, কমাতে হবে। আগে নিজেদের নির্ভরতা বাড়াতে হবে, তারপর। তা অ্যানিওয়ে, এটা সবার ওপরেই দায়িত্ব থাকবে। সত্যি কথা বলতে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের হাতেই এটা রয়েছে, যদি চায়। তবে সেটার জন্য স্লো প্রসেস, অর্থাৎ 1 থেকে 2 বছরে হবে না, 5 থেকে 6 বছর লাগবে ন্যূনতম, তবে এটা সম্ভব। কারণ একদিনে ইকোনমিক ব্যবস্থার সৃষ্টি হয়নি। তো যাই হোক, তোমরাও ঠিকঠাক বুঝতে পারবে ইকোনমিক ঠিকঠাক যখন পড়বে। তো এই 20 লাখ করোড় প্যাকেজের মধ্যে যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলো আমি বলার চেষ্টা করছি। এখানে মূল বিষয় যে 20 লাখ করোড় বলেছে, এটা কিন্তু হিউজ প্যাকেজ। হিউজ প্যাকেজ মিনস ইন্ডিয়ার জিডিপির 10% এখানে ধরা হচ্ছে, অ্যাপ্রক্স 10%। ইভেন বিভিন্ন নিউজ পেপারে একই কথা বলা হয়েছে, অলমোস্ট 10%। এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন যে আমাদের জিডিপির কত পার্সেন্ট ইকোনমিক প্যাকেজ যেটা ঘোষণা করা হয়েছে সেটা। তো মনে রাখবে
10% অলমোস্ট। দেন আর কি বিষয় ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট, যেমন এমএসএমই সেক্টর, এমএসএমই সেক্টরে 3 লাখ কারোর কোল্যাটারাল ফ্রি অটোমেটিক লোনের সিস্টেমের কথা বলা হয়েছে। প্রথমে এখানে কয়েকটা পয়েন্ট জানবে, কোল্যাটারাল ফ্রি লোন কী সিস্টেম, তার আগে জানতে হবে আমাদের এমএসএমই সেক্টরটা কী জিনিস। দেখো এমএসএমই সেক্টরের সবচেয়ে বড় বিষয় ডেফিনেশনই চেঞ্জ করে দেওয়া হয়েছে। কারণ কি, দাঁড়াও 1 মিনিট আমি বলছি। দেখো এমএসএমই সেক্টরের ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া হয়েছে। এমএসএমই সেক্টর 3টে সেক্টর, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম। দেখো মাইক্রো আগে যেটা ছিল যে 25 লাখ থেকে 10 লাখ থেকে 25 লাখ, 10 লাখ থেকে 25 লাখ, সেটা ছিল মাইক্রো এন্টারপ্রাইজের মধ্যে পড়বে, এবং 50 লাখ থেকে 2 কোটি সেটা হবে স্মল, এবং 10 কোটি থেকে 5 কোটি সেটা হবে মিডিয়াম। তো বাট এখন যেটা করা হয়েছে, 1 কোটি ক্যাপিটাল যেটা থাকবে সেটা হচ্ছে মাইক্রো, অ্যান্ড 10 কোটি ক্যাপিটাল সেটা হবে স্মল, অ্যান্ড মোর দ্যান 50 কারোর ক্যাপিটাল সেটা হবে মিডিয়াম এন্টারপ্রাইজ। এখানে আরও কিছু রয়েছে, এটা হচ্ছে আমরা ক্যাপিটালের কথা বলছি, ঠিক আছে। এবার ক্যাপিটাল বাদ দিয়ে যখন আমরা বলবো টার্ন ওভার, সেক্ষেত্রে ডিফারেন্ট। অর্থাৎ যদি এটা ম্যাচ না হয় তাহলে তার সাথে রয়েছে 250 কোটি টাকা টার্ন ওভার যদি হয়ে থাকে। টার্ন ওভার মিনস যে সেলিং, কোনো একটা কোম্পানি যখন সেল করে থাকে গোটা ইয়ারে, সেটা বলছে আমরা টার্ন ওভার। 1 ইয়ারে কতটা সেল করছে, অর্থাৎ 250 কোটি টাকা যদি সেল হয়ে থাকে সেটাও পড়বে মিডিয়ামের মধ্যে। এবং স্মলের ক্ষেত্রে কী ক্রাইটেরিয়া, এটা রয়েছে 50 কোটির টার্ন ওভারের ফ্যাসিলিটি মিনস ক্রাইটেরিয়া, অ্যান্ড মাইক্রোর ক্ষেত্রে রয়েছে 5 কোটির টার্ন ওভার। সো এবার কারোর মধ্যে কোশ্চেন হতে পারে, সাপোজ কোনো একটা কোম্পানি 10 কোটি ক্যাপিটাল রয়েছে, বাট টার্ন ওভার এখানে রয়েছে হয়তো 5 কোটি, সেক্ষেত্রে কী হবে, এটা কোশ্চেন হতেই পারে। সেক্ষেত্রেও প্রথম ক্রাইটেরিয়াটাই প্রথমত ম্যাচ করতে দেখা হবে, অর্থাৎ প্রথমটাই অ্যাকসেপ্টেড করা হবে। এনিওয়ে এই নতুন ডেফিনেশন যেটা হয়েছে তোমরা আরও একবার দেখে নিবে, অসুবিধা নেই। মিডিয়ামের জন্য, স্মলের জন্য আর মাইক্রোর জন্য, এটা থেকে পরীক্ষায় আমার মনে হয় কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর রয়েছে। দেখো এগুলো করার মেন বিষয় কী ছিল, মেন কারণ যাতে এই সুবিধাটা ম্যাক্সিমাম সেক্টর লাভ নিতে পারে, তার জন্য করা হয়েছে। তার কারণ যত মানে ছোটো হবে, অর্থাৎ মাইক্রো আন্ডারে যারা বেশি পড়বে তাদের সুবিধাটাও বেশি দেওয়া হবে, অর্থাৎ নিচু সেক্টরের এন্টারপ্রাইজগুলোকে সুবিধা বেশি দেওয়ার জন্য এই সিস্টেমটা করা হয়েছে। ওকে, তো এখানে আরেকটা বিষয় যেটা বলছিলাম, 1 মিনিট, এখানে বলেছে কোল্যাটারাল ফ্রি। কোল্যাটারাল ফ্রি অর্থাৎ কোনো কিছু গিরবি না রেখে ডিরেক্টলি সরকার 3 লাখ কোটি টাকা লোনের সিস্টেম রেখেছে, 3 লাখ কোটি টাকা পর্যন্ত। অর্থাৎ এই কোল্যাটারাল ফ্রি, সাপোজ কোনো কিছু লোন নেওয়ার সময় তোমাকে কিছু একটা গিরবি রাখতে হতো, এখন সেটা সরকার বলেছে গিরবি রাখতে হবে না। এবার সাপোজ সেই কোম্পানি কখনো কোনো কারণে টাকা দিতে পারলো না, সেটা এনপিএ হয়ে যেতে পারে। সবার আশা করি জানা আছে এনপিএ কী জিনিস, নন পারফর্মিং অ্যাসেট। এনপি হয়ে যেতে পারে, হ্যাঁ। এবার যদি এনপি হয়ে যায় সেটাও পরবর্তীকালে ফুললি ডিরেক্টলি পাবলিকের হাতে গিয়ে পড়বে, অর্থাৎ পাবলিকের ওপর থেকে সেই টাকাটা বহন করবে। সাপোজ যেমন বিজয় মালিয়ার টাকা নিয়ে উধাও হয়ে গেছে, এক্সাম্পল দিচ্ছি। এবার এই টাকাটা কোথায় থেকে পে করবে, সেই ব্যাংক। দেখো এই পুরো টাকাটাই কিন্তু ব্যাংকের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাবে। তো সেই ক্ষেত্রে গোটা পাবলিকের, অর্থাৎ আমরা যে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখছি সেই টাকা থেকেই অটোমেটিক্যালি ডিডাক্ট করা হবে, এবং এটা পুরো গ্যারান্টি নিচ্ছে সরকার। এর জন্য সরকার দেয়, তার জন্য এই নয় যে তোমার আমার টাকা কোনো রকমভাবে লস হবে। প্রত্যেকের টাকা যার যার সেভিংস অ্যাকাউন্টে টাকা রয়েছে সবারটাই থাকবে, সেটা গভর্নমেন্ট দায়িত্ব নেবে, অর্থাৎ 3 লাখ কোটি টাকা পর্যন্ত সরকার সেটা বহন করবে। ওকে, এছাড়াও আরেকটা বিষয় যে লোন দেওয়ার সিস্টেম রয়েছে। লোন শুধু এমএসএমই সেক্টর নয়, শুধু যারা এনপি হয়ে গেছে অলরেডি, সাপোজ কোনো কোম্পানি অলরেডি নন পারফর্মিং অ্যাসেটের মধ্যে পড়ে গেছে, সেই কোম্পানিকেও লোন দেওয়ার সিস্টেম রয়েছে, সেই কোম্পানিও অ্যাপ্লাই করতে পারে। সো এই ছিল এমএসএমই সেক্টরের বিষয় টোটাল ডিটেলস। তো এর বাইরে এই পয়েন্টটি আমার মনে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এমএসএমইর ডেফিনেশন অ্যান্ড কোল্যাটারাল ফ্রি, এই টার্মটা মোস্ট ইম্পর্ট্যান্ট। বাকি এখানে আর দেখার দরকার নেই। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় রয়েছে পিএফের বিষয়ে। এখানে বলা হয়েছে যে 12%, অ্যাকচুয়ালি ইউজুয়ালি 12% পিএফ কেটে থাকে যারা জব করে থাকে, বাট রিসেন্টলি এখানে এটাকে কেটে দিয়ে করবে 10% করা হয়েছে। অর্থাৎ আগে যদি 12 টাকা কাটা হতো পিএফ হিসাবে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড হিসাবে, যেটা পরবর্তীকালে তোমাকে রিটার্ন করে দেওয়া হবে, তো সেইটা এই মুহূর্তে 10% করা হয়েছে, ঠিক আছে।
আগে ছিল 12%, এখন 10%, অর্থাৎ আগে 12 টাকা কাটলে এখন 10 টাকা কাটবে। দ্যাটস ইট। এরপরে রয়েছে আরও একটা ইম্পর্টেন্ট টাইম এখানে, যেখানে ইনকাম ট্যাক্স রিটার্নের ডেট একটু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, এখানে নভেম্বর করে দেওয়া হয়েছে। এই টার্মটা শুধু মনে রাখবে, ইনকাম ট্যাক্স রিটার্নের ডেট নভেম্বর পর্যন্ত করা হয়েছে। এটা একটা হাইলাইটেড পিকচার। এছাড়াও হ্যাঁ, আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, ওয়ান নেশন ওয়ান কার্ড, মানে গোটা ভারতবর্ষের জন্য একটাই রেশন কার্ডের কথা বলা হয়েছে। অর্থাৎ এটা একটা ভালো মাইগ্রেন্ট ওয়ার্কার্সের জন্য বিশেষ করে। তার কারণ সাপোজ কোনো ওয়ার্কার্স মহারাষ্ট্রে রয়েছে বাট রেশন কার্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, সে সেইখানে বসে তো আর রেশন পাচ্ছে না, কিন্তু এখন থেকে পাবে যদি এই কার্ডটা সিস্টেম হয়। ইতিমধ্যে তোমরা হয়তো জেনে থাকবে টোটাল 17টা স্টেট অলরেডি এটাকে সাইন করে দিয়েছে, অর্থাৎ 17টা স্টেটে অলরেডি শুরু হয়ে গেছে ইনিশিয়াল স্টেট। ওয়েস্ট বেঙ্গলে কবে হবে সেটা পরের বিষয়, হবে আজ হোক কাল হোক, তবে এটা একটা খুব এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশান ফর যারা বাইরে থাকে তাদের জন্য। দেন নেক্সট ইম্পর্টেন্ট বিষয় ফিচার্স আর কী আছে এখানে দেখে নিই। ফর এমপ্লয়মেন্ট জেনারেশন যাতে হতে পারে তার জন্য 6,000 কোটি টাকার কথা এখানে ঘোষণা করেছে। জাস্ট আমরা মনে রাখলে হবে, ডিটেলস খুব একটা দরকার হবে না। এবং সেটাও কিসের মাধ্যমে করা হবে, সেটা হবে কম্পেনসেটারি অ্যাফরেস্টেশন ফান্ড 2016 অ্যাক্টের থ্রুতে, বাট খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট একবার গো থ্রু করলেই হবে এনাফ। অ্যান্ড ফার্মার সেক্টরে অর্থাৎ এগ্রিকালচারের জন্য কী কী করার কথা বলা হয়েছে, এগ্রিকালচার এখানে 30,000 করোড় ঘোষণার কথা বলা হয়েছে। টার্মগুলো মনে রাখবে, যারা ব্যাংকের পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে তো এই টার্মগুলো খুবই ইম্পর্টেন্ট, আর যারা ব্যাংকের পরীক্ষা দেবে না, এগ্রিকালচারের সবাই জেনে থাকো, এগ্রিকালচারাল অর্থাৎ রুরাল ব্যাংকের হেডকে নাবার্ডের থ্রুতেই টাকাটা পৌঁছাবে। নাবার্ডকে প্রথমে টাকা দিয়ে দেওয়া হবে, নাবার্ড দিয়ে দেবে প্রত্যেক রুরাল ব্যাঙ্কগুলোকে। ওকে, তো এক্স্যাক্ট টার্মটা হচ্ছে 30 করোড়, এই টার্মটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এর মধ্যে বিষয়ে যেটা তোমাদের আরেকটু দেখতে হবে যে এই মুহূর্তে কোঅপারেটিভ ব্যাঙ্ক কটা আছে, আরআরবি কটা আছে, জাস্ট একবার গো থ্রু করলে, তবে এগুলো আমার মনে হয় ব্যাংকের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, তারপর একটা হাইলাইটেড বিষয় যে 2 লাখ কোটি টাকা এখানে বলা হয়েছে কনসেশন ক্রেডিট বুস্ট, আর সেটা দেওয়া হবে কি করে, 2.5 করোড় ফার্মার্সকে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। কিষাণ ক্রেডিট কার্ড যাদের রয়েছে তাদের মাধ্যমে দেওয়া হবে 2 লাখ কোটি টাকা, এবং 2.5 করোড় ফার্মারকে দেওয়া হবে। এই টার্মটা একটু ইম্পর্টেন্ট। এরপর আরেকটা বিষয়, পিএম ই বিদ্যা, কোশ্চেন থাকতে পারে হোয়াট ইজ পিএম ই বিদ্যা। বেসিক্যালি ডিজিটাল অনলাইন এডুকেশন সিস্টেম করার জন্য তোমরা ঘরে বসে হয়তো শুনবে যে বাড়িতে বসেই টিভি চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ক্লাসের যে শিডিউল, অর্থাৎ প্রত্যেকটা 8 থেকে 12 পর্যন্ত যেটা সিস্টেম করা হয়েছে, বাড়িতে বসে বসে টিভির চ্যানেলের মাধ্যমে এডুকেশন সিস্টেমকে প্রোভাইড করার ব্যবস্থা করা হয়েছে অলরেডি। তো এই পিএম ই বিদ্যার জন্য নতুন ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এটা অলরেডি আগেও আমি বলেছি। আর আরও একটা বিষয় এখানে রয়েছে মনোদর্পণ। যদি বলা হয় মনোদর্পণ কিসের সঙ্গে রিলেটেড, তাহলে ডেফিনেটলি জানবে সাইকোলজিক্যাল সাপোর্টের জন্য এটা করা হবে। অর্থাৎ কেউ হয়তো ডিপ্রেসড হয়ে যেতে পারে, চাকরি হচ্ছে না কিংবা পড়াশোনা করতে পারছি না, ঘরে বসে আছি, এই বিভিন্ন বিষয়ে যাতে কেউ দুর্বল হয়ে না পড়ে ইমোশনালি, তার জন্য এই মনোদর্পণ ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। সেখানে ভেরিয়াস টাইপ অফ টিচার থাকবে তোমাকে সাইকোলজিক্যাল হেল্প করার জন্য। তো এই মনোদর্পণ ইনিশিয়েটিভটা একটু মাথায় রাখবে। দেন এজ অফ ডুইংসের ক্ষেত্রে আরও আমরা সামনে গিয়ে পাবো, তো এটা আপাতত খুব একটা ইম্পর্টেন্ট হবে না। বাট এজ অফ ডুইংস বিজনেস, অর্থাৎ ভারতবর্ষে যখন বিজনেস করবে কেউ, তার জন্য কী কী রুলস রয়েছে, এর আগেও বলেছি, যখনই কোনো রকম কোম্পানি তৈরি হবে, আগে যেটা ছিল সেটা এই 1956 অ্যাক্ট অনুযায়ী হতো, বাট এখন যেটা হবে 2013 অ্যাক্ট অনুযায়ী, এটা সবাই মাথায় একটু বেঁধে নেবে। এছাড়াও এখানে আর কী কী আছে দেখে নিই, তারপরে আমি বাকিটা বলে দিচ্ছি। হ্যাঁ, বাকিটা এখানে ডিটেলস নেই, এখানে শুধু আরেক দু একটা পয়েন্ট রয়েছে যেটা আলাদা টপিক। বাকি যেগুলো এখানে মেনশন করা নেই সেগুলো আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এনবিএফসিতে অর্থাৎ নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন, এনবিএফসির ক্ষেত্রেও 30,000 কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে এই আত্মনির্ভর অভিযানের মাধ্যমে। অর্থাৎ 20 লাখ কোটি টাকার মধ্যে এনবিএফসি কোনগুলো, এনবিএফসি বেসিক্যালি যেমন মুথুট ফাইন্যান্স, অর্থাৎ মুথুট ব্যাঙ্কিংয়ের কথা শুনতে হবে, এটিএম আছে এদের, বাট ডেফিনেটলি ব্যাংকের সিস্টেম তেমন নেই এদের। তারপর রয়েছে বাজাজ রয়েছে, টাটা ইন্ডিকম রয়েছে, মহিন্দ্রা রয়েছে। বেসিক্যালি এগুলোকে বলছি আমরা নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশন।
এক্স্যাক্টলি এদের জন্য 30,000 কোটি টাকার ব্যবস্থা রয়েছে এখানে, যাতে এদের ফাংশনটা ঠিকঠাক প্রপারলি হতে পারে। দেন এছাড়াও আরও একটা বিষয় রয়েছে, 90,000 কোটি টাকা 90,000 কোটি টাকা পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য, বিশেষ করে পাওয়ার সিস্টেম অর্থাৎ ইলেকট্রিসিটি এবং ভেরিয়াস টাইপ অফ ইঞ্জিন যেখান থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে, অর্থাৎ পাওয়ার সাপ্লাই যেখান থেকে দেওয়া হয় তাদেরকে 90,000 কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে। ডেফিনেটলি ডিরেক্টলি তাদেরকে নয়, তাদের কোম্পানির থ্রুতে দেওয়া হবে, সবই ভায়া লোন হিসাবেই দেওয়া হবে। তবে আগে যেমন হয়তো অনেক প্রসিডিওর মেনটেন করতে হতো, পলিসির অনেক ভেরিয়াস টাইপ অফ মেথড মেনশন করতে হতো, বাট সেই ক্রাইটেরিয়াগুলো এখন হয়তো রিলিজ করে দেওয়া হয়েছে। বাট কী ক্রাইটেরিয়া কীভাবে রিলিজ করেছে এত ডিটেল দরকার হবে না। ওকে, তো এই ছিল ওভারঅল আমাদের আত্মনির্ভর বিষয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার্স। এর বাইরে খুব একটা বেশি কিছু প্রয়োজন হবে না, এইটার পর এটা বারবার করে রিভিশন করে এর মধ্যে পেয়ে যাবে। এরপরে যদি কোনো কোশ্চেন হয় সেটা হবে একটু ডিফিকাল্ট লেভেলের, আমি পরে যতটুকু আমার মনে হয়েছে সেটা তোমাদেরকে আমি বলার চেষ্টা করেছি। এর বাইরে যা যা ডাউট থাকবে বলবে, আমি সেটা মেনশন করার চেষ্টা করব। ওকে, চলে আসি নেক্সট ফিচার্সে, নেক্সট টপিক। অর্থাৎ এখানে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মনিটারি পলিসি স্টেটমেন্ট সম্বন্ধে। দেখো, দুদিন পরই এটা শুনতে পাবে, আমি বারবার করে বলেছি, পরীক্ষার আগে, এক্স্যাক্টলি পরীক্ষার আগে যদি কারো কোনো রকম ডাউট থাকে, এক্স্যাক্টলি এই রেটগুলো অবশ্যই জেনে যাবে। রেপো রেট, রিভার্স রেপো রেট, তখন সেটা কী আছে, প্রতি মাসে চেঞ্জ হচ্ছে, অলমোস্ট বলতে পারি প্রত্যেক 2 মাস পরই চেঞ্জ হচ্ছে। পরীক্ষা হবে কবে সেই হিসাবে তার আগের ফাইনাল রেটটা দেখে তোমরা সবাই চলে যাবে। এবং এমএসএফ, রেপো রেট, এই বিষয়টা কী জিনিস এটা আশা করি ইকোনমিকে তোমরা সবাই ক্লিয়ার, এটার আমি বারবার করে বলছি না। সো নেক্সট চলে আসি নিকেই এশিয়া প্রাইজ। দিস ইজ ইম্পর্টেন্ট। নিকেই এশিয়া প্রাইজ রিসেন্টলি দেওয়া হয়েছে থালাপিল প্রদীপকে, অর্থাৎ আমাদের ইন্ডিয়ার একমাত্র। দেখো, এই এশিয়া প্রাইজ দেওয়া হয় মেনলি জাপান থেকে দেওয়া হয়, আর এটা দেওয়া শুরু করেছিল 1966 থেকে ফার্স্ট টাইম দেওয়া শুরু হয়েছিল। আর জাপান থেকে দেওয়া হয় বেসিক্যালি এশিয়াতে ডেভেলপমেন্টের জন্য। এশিয়ান রিজিয়নে যত রকম ডেভেলপমেন্ট, মেনলি 3টে সেক্টরকে ফোকাস করা হয়, যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কালচারের উপরে এবং বিজনেস। এই 3টে ক্ষেত্রেই মেনলি এই এশিয়া নিকে প্রাইজটা দেওয়া হয়ে থাকে। তো বিজনেসের ক্ষেত্রে যেমন এই দুজনকে দেওয়া হয়েছে, বাকি আমাদের ইন্ডিয়ার যেটা নাম সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, একটু দেখে নেবে। এবং এই ব্যক্তি আমাদের আইআইটি মাদ্রাজের সঙ্গে যুক্ত, ঠিক আছে, আইআইটি মাদ্রাজের সাথে যুক্ত আমাদের টি প্রদীপ। যদি বলা হয় যে লাস্ট ইয়ার নিকে এশিয়া প্রাইজ কাকে দেওয়া হয়েছিল, লাস্ট ইয়ার দেওয়া হয়েছিল লাইয়াও ইছিউ বলে একজন ব্যক্তি, চাইনিজটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট হবে না, প্রেজেন্টটাই জানলেই হবে কারেন্ট অ্যাফেয়ার্সে, কারণ পরীক্ষা হতে এখনও অনেক দেরি, সেটা হিস্ট্রি হয়ে যাবে অলরেডি। দেন তারপর রয়েছে সেন্ট্রাল লঞ্চ স্কিম সোলারাইজ কোনার্ক সান টেম্পল। এর আগে হয়তো আমি বলেছিলাম তোমাদেরকে, এর আগের ভিডিওতেই বলেছি, কোনার্ক ভিডিওতে, যে কোনার্ক সান টেম্পল যেটাকে ফুললি সোলারাইজ করে দেওয়ার সিস্টেম ব্যবস্থা নিয়েছে সরকার। আর এটা কোথায় অবস্থিত, উড়িষ্যাতে অবস্থিত। এই বিষয়ে ডিটেলস আর বারবার করে বলছি না, অলরেডি তোমাদেরকে মেনশন করে দিয়েছি কোথায় কী রয়েছে, অবশ্যই একবার দেখে নেবে শুধু। দেন সারস কালেকশন, হোয়াট ইজ সারস কালেকশন, এটা একবার তোমরা একটু দেখে রাখবে শুধু, যে সারস কালেকশন কিসের সঙ্গে রিলেটেড, মোস্টলি ই মার্কেট প্লেসের পোর্টালের সাথে রিলেটেড, দ্যাটস ইট। এর বাইরে বেশি কিছু খুব একটা দরকার নেই। ই মার্কেট ডেভেলপ করার জন্য ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সারস কালেকশন। দেন ইন্ডিয়ান জার্নালিস্ট উইন্স পুলিৎজার অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। এবং কে দেখো, এই জার্নালিজমের উপরেই বিশেষ করে পুলিৎজার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, তো একজনকে নয়, বেশ কিছু পার্সনকে দেওয়া হয়েছে এবছর। তার মধ্যে ইন্ডিয়ান দুজনের নাম মনে রাখলেই হবে, ইয়াসিন মুক্তার খান অ্যান্ড চেনাই আনন্দ, এই দুজনের নাম মনে রাখলে হবে। আরও একজন আছে, জাস্ট এ মিনিট, এই দুজনই কাশ্মীর থেকে মেনলি। তো হ্যাঁ, এখানে এই লিস্টগুলো দিয়ে দেওয়া হয়েছে, এই লিস্টটা একবার দেখে নেবে। লিস্টটা মেনলি দেখো, দুটো ধরনের কোশ্চেন হয়, যে পুলিৎজার অ্যাওয়ার্ড কার উপরে দেওয়া হয় এবং কিসের উপরে দেওয়া হয়, আর তার বাইরে যদি হয় যে এর মধ্যে কে পেয়েছে প্রাইজটা, অর্থাৎ ইন্ডিয়ান নাম যেগুলো থাকবে তার মধ্যেই পেয়ে যাবে, বাকি আর খুব একটা বেশি দরকার হবে না। সো আমাদের নাম যেটা মনে রাখার, ইন্ডিয়ান দুজন, সেটা মনে রাখলেই হবে। চলে আসি নেক্সট, কী বই লিখেছে এগুলো খুব একটা বেশি দরকার হবে না, দেখার দরকার না।
হ্যাঁ ইম্পর্টেন্ট, আফ্রিকান সোয়াইন ফিভার ইন ইন্ডিয়া। আফ্রিকান সোয়াইন ফিভার ভারতবর্ষে রিসেন্টলি দেখা গিয়েছে। এখানে বলেছে হিমাচল প্রদেশের কথা, হিমাচল প্রদেশ নয় এক্স্যাক্টলি, হিমাচল প্রদেশে রিসেন্ট সিমটম পেয়েছে। তার আগে প্রথম যদি বলা হয় যে সোয়াইন ফিভার কোথায় পেয়েছি আমরা, আসাম হবে অ্যান্সার, কারণ আসামে অলরেডি 2500 শুয়োর এই ফিভার হয়ে মারা গিয়েছে অলরেডি, অর্থাৎ 2500 শুয়োর অলরেডি মারা গিয়েছে। দ্যাটস ইট, আর বাকি এখানে খুব একটা দরকার হবে না। দেন হু রিলিজেস স্টেটস অফ ওয়ার্ল্ডস নার্সিং রিপোর্ট, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, তার কারণ এবছর অর্থাৎ 2020 সালকে WHO ইয়ার অফ নার্সিং মিড ডে হিসাবে ঘোষণা করেছে। তার কারণ কি, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম শতবার্ষিকী হিসাবে করেছে, এটা একটু মাথায় রাখবে। তো এটা একটু ইম্পর্টেন্ট। এর বাইরে কি ফাইন্ডিংস অফ রিপোর্টস, এত কিছু দরকার হবে না। এরপরে চলে আসবো, ইয়েস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফ্রিডম স্পিচ অ্যাওয়ার্ড 2020 ফ্রিডম স্পিচ অ্যাওয়ার্ডের জন্য ভারতীয় ব্যক্তি কে আছে সেটা তোমাদেরকে শুধু একটু দেখতে হবে। ভারতীয় ব্যক্তি দেওয়া হয়েছে একমাত্র 1 নম্বরেই রয়েছে সিদ্ধার্থ বরদরাঞ্জন, যিনি একমাত্র ইন্ডিয়ান, এবং ইন্ডিয়ান ইনি কিসের সঙ্গে যুক্ত, বিশেষ করে টাইমস অফ ইন্ডিয়ার কোনো এক সময় এডিটর ছিলেন, দেন দ্য হিন্দু পেপারে এডিটর ছিলেন, এছাড়াও পার্টিকুলার অর্গানাইজেশন রয়েছে, দ্য ওয়ার বলে একটা অর্গানাইজেশন রয়েছে। জাস্ট মনে রাখলেই হবে কাকে দেওয়া হয়েছে ফ্রিডম অফ স্পিচ অ্যাওয়ার্ড ভারতবর্ষের, বিশেষ করে জার্নালিজমের উপরেই এটাও দেওয়া হয়, জার্নালিজমে কে কতটা ফ্রিলি লিখতে পারছে, কতটা সাহসিকতার সহিত, সেটার উপরে দেওয়া হয়েছে। তো ভারতের নাম বাকিগুলো এইগুলো নাম মনে রাখার কোনো প্রয়োজন নেই। ওকে, দেখো যা অ্যাডিশনাল ইনফরমেশান সেটা আমি পরে লাস্টের দিকে আমি অ্যাড করে দিয়েছি, সো ডোন্ট ওয়ারি। বাকি এটাও খুব একটা দেখার দরকার নেই। অ্যানিম্যাল হাজব্যান্ডারি জ্ঞান চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড ইম্পর্টেন্টগুলো পড়লেই হবে, কারণ এত ইনফরমেশান পড়ে অযথা মাথা হ্যাং আপ করে কোনো প্রয়োজন নেই। দেন ইউএন রিলিজ রিপোর্ট ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্ট, আবারও একই কথাই বলবো, এই বিষয়ে প্রত্যেক মাসেই প্রত্যেক 2 মাস পরপরই রিপোর্ট চেঞ্জ হতে থাকবে। গ্রোথ রেটের কথা বলেছে, যেটাই বলুক জাস্ট একবার গো থ্রু অবশ্যই করবে, আমি রেজাল্ট বলছি না, কারণ লেটেস্ট আপডেট যখন পরীক্ষা দেবে তার আগে একবারগুলো দেখে নেবে কে কী বলেছে। আপাতত পরীক্ষার সম্ভাবনা 1-2 মাসে তো অবশ্যই নেই, তো 1-2 মাসের মধ্যে থাকলে বলতাম আমি যে হ্যাঁ এটা ইম্পর্ট্যান্ট। বাকি ফ্যাকচুয়াল ডাটা সব মনে থাকবে না, কারণ আমারও হয়তো সেম অর্গানাইজেশন নেক্সট টার্গেট হয়তো ফিক্সড করবে, তো যখন নেক্সট লাস্ট টার্গেট ফাইনাল টার্গেট বলবে আমি তখন তোমাদেরকে বলে দেবো, অসুবিধা নেই, যখন পরীক্ষার ডেট ঘোষণা হবে, ডোন্ট ওয়ারি। নেক্সট অ্যানাউন্স মিনিস্ট্রি অফ হাউজিং অ্যাফেয়ার্স আরবান অ্যাফেয়ার্স অ্যানাউন্স রেজাল্ট অফ স্টার রেটিং গার্বেজ ফ্রি সিটিস। 5 স্টার কতগুলো সিটিকে দেওয়া হয়েছে সেগুলো একটু তোমাদের দেখতে হবে এই মুহূর্তে, যেমন অম্বিকানগর, রাজকোট, সুরাট, মাইসোর, ইন্ডোর, নবী মুম্বাই, এই সবগুলোকে 5 স্টার রেটিংয়ে রাখা হয়েছে। দ্যাটস ইট, এই 5 স্টার রেটিংয়ের ক্যাটাগরিতে তোমাদের ডিরেক্ট কোশ্চেন হবে, যেহেতু এতগুলো স্টেট, হয়তো অনেকগুলো স্টেট সিটির নাম দিয়ে বলবে এর মধ্যে কোন সিটি 5 স্টার রেটিংয়ে দেওয়া হয়েছে। 5 স্টার রেটিং অর্থাৎ গার্বেজ ক্লিয়ারিংয়ের জন্য বেস্ট অপশান, অর্থাৎ A to Z ফুললি। এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বৃষ্টি আসলে যেমন একটুতে জল বেঁধে যায়, ঘরে জল ঢুকে যায়, তো সেই গার্বেজ সিস্টেম ফ্যাসিলিটি যদি থাকে, ইভেন সেখানে হয়তো খুব অটোমেটিক সিস্টেমও রাখা হয়েছে, যে জলের তো কোনো কোশ্চেনই আসছে না গার্বেজ তৈরি হওয়ার, বরঞ্চ সেখান থেকে রিনিউয়েবল এনার্জি তৈরি করার সিস্টেমও থাকবে, ওয়েস্ট প্ল্যানিংও থাকবে। সো ওভারঅল সব কিছু দিক দিয়ে, ক্লিনিংয়ের দিক থেকে, গার্বেজ অনলি ফর গার্বেজ ফ্রি সিটিজের জন্য এই কয়েকটা জায়গাকে 5 স্টার রেটিং দেওয়া হয়েছে। দেন অন্ধ্রপ্রদেশ সিএম রিলিজেস ফার্স্ট ট্রান্স, এটা খুব একটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, ডোন্ট ওয়ারি, একবার শুধু দেখে নিবে রেজিস্টার্ড প্যাকেজ কেসের সঙ্গে যুক্ত, জাস্ট অন্ধ্রপ্রদেশ সঙ্গে যুক্ত সেটা হলে হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিছু ইনফরমেশন হয় তবেই সেটা WBCর জন্য ইম্পর্টেন্ট হবে, আদারওয়াইজ খুব একটা বেশি ইম্পর্টেন্ট, আর যদি সেটা ইম্পর্টেন্ট হয় সেটা আমি তোমাদেরকে মেনশন করে দেবো, ডোন্ট ওয়ারি। দেন ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন রিলিজ এপ্রিল 2020 ক্রুড স্টিল প্রোডাকশন আপডেট, একটু আমাদের কমেছে, বাট এটাও এই মুহূর্তেও আমাদের খুব একটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে না, ক্রুড অয়েল প্রোডাকশানের দিক থেকে কম তো হওয়াটাই স্বাভাবিক, চারিদিকে যে এই সিচুয়েশান চলছে। এনিওয়ে, দেন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো যেমন কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাঙ্ক হ্যাজ লঞ্চড
লোন স্কিম যার নাম হচ্ছে বিকাশ অভয়, কী হবে প্রোনাউন্সিয়েশন, বিকাশ অভয়া কৃষি কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক থেকে দেওয়া হয়েছে রিসেন্টলি, সেটা একটু একটু দেখবে। আর এটা মেনলি কর্ণাটক ব্যাংকের জন্যই খুব ইম্পর্টেন্ট হবে। তাছাড়া পরের পয়েন্ট যেটা দিয়েছে এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এইচডিএফসি ব্যাংক হ্যাজ রিলিজড এ সং টাইটেল যার নাম হচ্ছে হাম হার নেহি মানেঙ্গে। সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং বিষয়, যখন এটা এইচডিএফসি ব্যাংক থেকে রিলিজ করা হয় এই সং, স্পেশালি কোভিড-19 জন্যই করা হয়েছে, সবার মধ্যে এনার্জি তৈরি করে দেওয়ার জন্য। এবং এই সংটা সোশ্যাল মিডিয়াতে যারা স্পেশালি যার অ্যাকাউন্ট রয়েছে এইচডিএফসিতে এবং তারা যখন এটাকে স্প্রেড করছে তাদের প্রত্যেককে অ্যাকাউন্টে 500 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ যতবার যে শেয়ার করেছে, একটা লিমিট রেখেছে এতবার মতো, এমন নয় যে গোটা দিন তুমি শেয়ার করতেই আছো, হয়তো হাজার হাজার শেয়ার করেছে তার জন্য প্রত্যেকবার 500 টাকা নয়, একটা মিনিমাম অপশান রেখেছিল যে 500 টাকা করে প্রত্যেক শেয়ারের জন্য দেওয়া হবে। বাট সেটা ইনিশিয়ালি অপশানে ছিল, এখন আপাতত নেই। তার মানে তোমরা গিয়ে এখন গিয়ে শেয়ার করবে সেটা, তবে হ্যাঁ এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারও হতে হবে। আর এবং এটা যদি কোশ্চেন হয় যে এর ডিরেক্টরকে, সং মিউজিক ডিরেক্টর আর লিরিসিস্ট, পোষণ যোশী হচ্ছে লিরিসিস্ট অ্যান্ড এআর রহমান ডেফিনেটলি মিউজিক ডিরেক্টর। দেন এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স হ্যাজ লঞ্চড স্ট্যান্ডার্ড হেলথ ইন্স্যুরেন্স পলিসি আরোগ্য সঞ্জীবনী হেলথ, অবশ্যই এটা একটু দেখবে। আর আরোগ্য সঞ্জীবনী হেলথের জন্য আরেকটা বিষয় মনে পড়লো, এই মুহূর্তে মহারাষ্ট্র গভর্নমেন্ট, হয়তো সামনে গিয়ে পেয়ে যাবো, ফুললি সবার জন্য হেলথ ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি করে দেওয়া হয়েছে। মহারাষ্ট্র গভর্নমেন্টের প্রত্যেকটা নাগরিকের জন্য উইথ ফ্রি অফ কস্ট ফুললি হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিয়েছে। যদি বলা হয় ভারতবর্ষের কোন স্টেট প্রথম হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেকের জন্য ফ্রিলি করেছে, দেন মহারাষ্ট্র গভর্নমেন্ট, জাস্ট মাথায় রাখবে। দেন কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক বিকেম ফার্স্ট ব্যাঙ্ক ইন ইন্ডিয়া অ্যালাউ কেওয়াইসি ফর্ম ভিডিও ফর্মে, ভিডিওর বাড়িতে বসে বসে তুমি ভিডিও ফর্মে কেওয়াইসি করতে পারো, অর্থাৎ তোমাকে আর ব্যাঙ্কে যেতে হবে না। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক ফার্স্ট করেছে। এইচডিএফসি কী করেছে ফার্স্ট টাইম, মেনলি হাম হার নেহি মানেঙ্গে একটা সং তৈরি করেছে, জাস্ট কোভিড-19 বিরুদ্ধে ফাইট করার জন্য, জাস্ট এনার্জি তৈরি করার জন্য মনের মধ্যে, তাছাড়া কিন্তু মনের জোর বানানোর জন্য। মনের জোরটাই এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয়, কারণ প্রথম দিকে যেভাবে সবার মধ্যে একটা ভয় ক্রিয়েট হয়েছিল এখন তো সবার মধ্যে নর্মাল হয়ে গেছে। তার কারণটা তোমরাও বুঝতে পারছো, হয়তো একটাই কারণ যে ডেথ রেটটা অনেকটাই কম অন্যান্য দেশের থেকে। হ্যাঁ, এখন রিকভারি প্রচুর ভালো হচ্ছে ঠিকই, প্রতিদিন এখন হয়তো 20,000 25,000 করে হবে, বাট লাস্টে গিয়ে কোথায় দাঁড়াবে সেটা তো সময়ই বলতে পারবে একমাত্র। সবাই ডিপেন্ড করছে সবার প্রত্যেকের উপরে, প্রত্যেকে কীভাবে জীবনশৈলী নির্ধারণ করছো। এনিওয়ে, সবাইকেই বলবো সেফলি চলাফেরা করো আর মন দিয়ে পড়াশোনা করো ঠিকঠাক। চলে আসি নেক্সট ইম্পর্টেন্ট টপিকে, ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সে ফার্স্ট রয়েছে মোদির কাট ডাউন ইন্ডিয়াস জিডিপি গ্রোথ রেট টু 0। একটু অবশ্যই দেখে নেবে। মুডি অ্যান্ড ক্রাইসেল, এই দুটো হচ্ছে ক্রেডিট রেটিং এজেন্সি, ওয়ান অফ দ্য টপ মোস্ট ক্রেডিট রেটিং এজেন্সি। এদের কথাই গোটা ওয়ার্ল্ড ব্যাপী অলমোস্ট প্রিফার করে থাকে। তার কারণ সাপোজ কোনো একটা কোম্পানিকে মোদি একটা রেটিং করে দিয়েছে, রেটিং হতে পারে এ বি সি ডি কিংবা C+B+ এরকম হতে পারে। আমরা এতে কখনোই ঢুকতে পারিনি এখনও পর্যন্ত, মুডিস রেটিং আর ক্রাইসেলের রেটিং অনুযায়ী বি অ্যান্ড B+এর মধ্যে, কখনো সি এর মধ্যেই থেকে গেছি। অর্থাৎ এ বি এর মধ্যে যারা থাকবে এদের কাছে ইনভেস্ট করে লাভবান হওয়ার সম্ভাবনা প্রচুর থাকবে। যখন মুডি আর ক্রাইসেল রেটিং করে দেবে এ এবং বি ক্যাটাগরিতে, অবশ্যই প্রত্যেকটা ইনভেস্টার ইজিলি ইনভেস্ট করবে, অর্থাৎ তাদের মধ্যে কনফিডেন্স গেইন করাবে। তো সেই মুডিস তার জিডিপি গ্রোথ রেটের অপশানে কাট ডাউন করে 0% বলে দিয়েছে, যে ইন্ডিয়ান গ্রোথ রেট হবে 0%, আর ফিসক্যাল ইয়ার 2020-21। জাস্ট এই টাইমটা মনে রাখবে। বলেছি টাইম টু টাইম যেটা ইম্পর্টেন্ট সেটা বলে দেবো, বাকিগুলো দেখার খুব একটা দরকার নেই, কারণ প্রথমেই এই মুডিস গ্রোথ রেট অনেকটা হাই বলেছিল প্রথম দিকে, তো সেটাকে এস্টিমেট করে লাস্ট এটা, এরপরে আর আবার যদি আপডেট হয় সেটা আবার বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, দেন এর বাইরে আমাদের যেটা এনএসও কী বলেছে গ্রোথ রেটের সম্বন্ধে জিডিপির, সেটা একটু দেখে নেবে। লাস্ট পয়েন্টে আছে 4.2%-এর কথা বলেছিল 19-20-তে, বাট আবারও আই থিঙ্ক আবারও নেক্সট আপডেট হবে, দেখবে সিচুয়েশান কীভাবে ওভারকাম হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী হয়তো সব ডেটাগুলো ঠিকঠাক পেয়ে যাবে। এনিওয়ে, নেক্সট ইম্পর্টেন্ট ফিচার্সের মধ্যে রয়েছে রাশিয়া হ্যাজ প্ল্যান্ড ফার্স্ট স্যাটেলাইট নেমড আর্টিকা এম আর্কটিক রিজিয়নে, মেনলি মনসুন ক্লাইমেট সম্বন্ধে ওয়েদার ফ্যাসিলিটি জানার জন্য এটাকে লঞ্চ করছে।
আর্কটিকা এমটা কিসের জন্য, এইটা একটু শুনবে। রাশিয়ার ওয়েদার ফেনোমেনা জানার জন্য, আর্কটিক রিজিয়ন ক্লাইমেট স্পেশালি এনভায়রনমেন্টালি কীভাবে এফেক্ট করছে সেসব বিষয়ের খবর রাখার জন্য এটা করা হয়েছে। নেক্সট, চাইনিজ গভর্নমেন্ট রিসেন্টলি লঞ্চড এ নিউ রকেট যার নাম লং মার্চ 5B। চাইনিজ গভর্নমেন্ট থেকে রিসেন্টলি লঞ্চ করেছে, এই নামটা শুধু মনে রাখলেই হবে। এ কিসের জন্য করেছে? স্পেস স্টেপ মুনে মানুষ ল্যান্ডিং করার জন্য প্ল্যানিং করছে। ডেট এখনও পর্যন্ত ফিক্সড নেই বিকজ অফ কোভিড-19। ফিক্সড হলে জানতে পারবে। ইনিশিয়ালি ফিক্সড করে আবার রিসেন্টলি সেটাকে পোস্টপোন করে রাখা হয়েছে। দ্য আনাদার ইম্পর্টেন্ট নেক্সট, ইরান গভর্নমেন্ট নতুন কারেন্সি চালু করেছে। নতুন কারেন্সির নাম তোমান। এর আগে ছিল কি? রিয়াল। ইরানের আগের কারেন্সির নাম ছিল রিয়ালি, ইরানি রিয়াল। এবার রিয়াল, সাপোজ ইন্ডিয়ার কারেন্সি এই মুহূর্তে রয়েছে টাকা, এবার টাকা রুপিয়া। তো রুপিয়া থেকে যদি হঠাৎ করে ডলারে পরিণত করি আমরা, এবার সাপোজ কারো কাছে 10,000 টাকা রয়েছে, এবার সেই হিসাবে ক ডলার হবে? তো ফিক্সড একটা সময় গিয়ে তো একটা অ্যামাউন্টটা ধরে নিতে হবে। সেরকমই রিয়ালের ইনিশিয়ালি ওদের ইনফ্লেশন বেড়ে যাওয়ার জন্য এটা করা হয়েছে। 10,000 রিয়াল ইকুয়াল টু 1 তোমান, 1 তোমান হবে। 10,000 রিয়াল ইকুয়াল টু, এইটুকু শুধু জানলেই হবে, বাকি আর কিছু দরকার হবে না। রিয়াল স্পেলিং আমি একটু ভুল লিখেছি, রিয়াল অরিজিনাল এইটা হবে। ওকে, এনিওয়ে, দেন আরেকটা পয়েন্ট বলেছে এখানে যে স্লোভেনিয়া হ্যাজ দ্য ফার্স্ট করোনা ফ্রি কান্ট্রি ইন ইউরোপ। ফার্স্ট করোনা ফ্রি কান্ট্রি ইউরোপের মধ্যে স্লোভেনিয়া। যদি বলে পৃথিবীর মধ্যে প্রথম করোনা ফ্রি কান্ট্রি, তাহলে হবে নিউজিল্যান্ড। জাস্ট রিমেম্বার। ন্যাশনাল নিউজ, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড দ্য মিনিমাম সাপোর্ট প্রাইস, MSF, মিনিমাম সাপোর্ট প্রাইস ফর ফরেস্ট প্রডিউস অফ 49 আইটেমস। এখানে আইটেমসটা ইম্পর্টেন্ট, কতগুলো আইটেমটার উপরে করেছে এবং সেটা কত পার্সেন্ট কভার করছে সেটা ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট ইনক্রিজড করেছে মিনিমাম সাপোর্ট প্রাইস। দেখো মিনিমাম MSFটা কী জিনিস সেটা শুধু জানবে, অ্যান্ড কতগুলো আইটেমের মধ্যে, এই দুটো পয়েন্ট আমার কাছে এখানে ইম্পর্টেন্ট মনে হয়েছে। MSP সাধারণত দেওয়া হয় সাপোজ কোনো কৃষক কোনো এগ্রিকালচারাল ফুডস আর প্রোডাকশন করেছে, সেগুলো যখন বাজারে বিক্রি করতে যাবে তখন হয়তো দেখলো কিংবা সিচুয়েশান এমন হলো যে যতটা খরচ হয়েছে এবার বিক্রি করে সেই দাম পাবে না। তো সরকার এখান থেকে একটা নির্ধারণ করে দেওয়া হবে যাতে কৃষকরা এটা লসে পরিণত না করে, তার জন্য অটোমেটিক সেই প্রোডাক্টগুলো সরকার কিনে নেবে ডিরেক্টলি কৃষকের কাছ থেকে, এবং একটা মিনিমাম অ্যামাউন্টে, সেই মিনিমাম অ্যামাউন্টটা বেঁধে দিয়েছে সরকার, যেটাকে বলছি আমরা MSP। বুঝতে পারলে? তাহলে অর্থাৎ 49 আইটেমসের মধ্যে ক্রাইটেরিয়া থাকবে যে 49 মধ্যে যা যা পড়ছে সেগুলো আইটেম যদি কেউ চাষ করে থাকে এবং সেগুলো চাষ করতে গিয়ে যদি লস স্বীকার করে, গভর্নমেন্ট বাকিটা বেয়ার করে কৃষককে দিয়ে দেবে। ওকে, দেন চলে আসি ন্যাশনাল নিউজ। নীতি আয়োগ কী বলেছে? সুরক্ষিত দাদা দিদি নানা নানি অভিযান। সুরক্ষিত দাদা দিদি নানা নানি অভিযান। দেখো, দিদি ভেহিক্যাল রিসেন্টলি লঞ্চ করেছে MP, দিদি ক্যান্টিন লঞ্চ করেছে রিসেন্টলি ঝাড়খণ্ড, বাট এখানে সুরক্ষিত দাদা দিদি নানা নানি অভিযান, অর্থাৎ বয়স্কদের কোভিড-19 থেকে রক্ষা করার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছে নীতি আয়োগ থেকে, এটা একটু মাথায় রাখবে। এর বাইরে এটা আমি আগেই বলেছিলাম তোমাদেরকে, বন্দে ভারত সম্বন্ধে আগের ভিডিওতে বলেছি আর নতুন করে বলছি না। বন্দে ভারতের ইনিশিয়েটিভের থ্রুতে বিদেশি আটকে থাকা ভারতীয়দের নিয়ে আসার প্ল্যানিং করেছে। এবার সবার ধারণা যে কী দরকার আছে বাইরে থেকে নিয়ে আসবে এদেরকে। দেখো, ফ্রিতে নিয়ে আসছে না, এটা মাথায় রাখবে। অবশ্যই প্রত্যেকে টাকা দিয়ে নিয়ে আসছে এবং প্রপার জাজ এবং প্রপার চেক আপ, এভরিথিং সিস্টেমেটিক ওয়েতেই আনা হচ্ছে, এটা টেনশন নেওয়ার কিছু নেই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড মিশন সাগর। এটার সম্বন্ধেও হয়তো আমি লাস্ট প্রিভিয়াস ভিডিওতে দেখেছি, সবাইকে বলবো আবার একবার ভিডিওটা দেখে নেবে। ওকে, এবং এর বাইরে ইম্পর্টেন্ট কী আছে দেখে নিই। ইয়েস, ইন্ডিয়ান রেলওয়ে হ্যাজ মেড দ্য আরোগ্য সেতু অ্যাপ ম্যান্ডেটরি ফর প্যাসেঞ্জার, অর্থাৎ ট্রেনে যারা জার্নি করছে প্রত্যেকের জন্য আরোগ্য সেতু অ্যাপটাকে ম্যান্ডেটরি অর্থাৎ কম্পালসারি করে দেওয়া হয়েছে। তার কারণ একটাই, যাতে ট্র্যাক করতে পারে কার কাছ থেকে কার কাছে কীভাবে ছড়িয়ে যাচ্ছে করোনা, বেসিক্যালি সেটার জন্য করা হয়েছে। অ্যান্ড নেক্সট রয়েছে কোভাস 680, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোভাস 680 বিষয়টা কি, পরীক্ষায় থাকলে ডেট থাকবে। হোয়াট ইজ ইট? দ্য ফার্স্ট ফুললি অটোমেটেড হাই অ্যান্ড মেশিন ফর
পারফর্মিং বেসিক্যালি বলা হয় কোভিড টেস্টের জন্য মেশিন, সেই মেশিনের নাম হয়েছে কোভাস 680। বাকি ডিটেলস সেটা তোমাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই। দেন তারপরে ইন্ডিয়ান রেলওয়ে গভর্নমেন্ট অপারেশনালাইজ ফার্স্ট 12,000 হর্স পাওয়ার ইলেকট্রিক লোকোমোটিভ, যার নামকরণ করা হয়েছে ওয়াক 12। পরীক্ষায় থাকলে ওয়াক 12 কী জিনিস এটা হয়তো বলতে পারে, কিংবা থাকতে পারে যে 12,000 হর্স পাওয়ার ইলেকট্রিক লোকোমোটিভের নাম কি, কিংবা ওয়াক 12-এর হর্স পাওয়ার কত ছিল সেটা হতে পারে, এবং কোথায় থেকে তৈরি হয়েছে। ডেফিনেটলি বিহার থেকে করেছে, বিহারের মধেপুরা ইলেকট্রিক লোকোমোটিভ। দেন মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হুনার হাট উইল রিস্টার্ট ফ্রম সেপ্টেম্বর 2020 উইথ দ্য থিম অফ লোকাল টু গ্লোবাল জানভি জাহানভি। জাস্ট একবার গো থ্রু করে রাখবে, জানভি জাহানভি কিসের স্লোগান এটা মাথায় রাখবে। হুনার হাট এটা কিসের সঙ্গে যুক্ত, ওকে, এবং কোন মিনিস্ট্রি থেকে এই ফ্ল্যাগশিপ করা হয়েছে সেটাও ফুললি সব কিছুই হেলথ সেক্টরকে মানে হেলথের প্রতি অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এটা করা হয়েছে, বাকি কিছু নয়, শুধু হেলথ কনসাসনেসের জন্য করা হয়েছে, এটুকু জেনে রাখলেই হবে, এর বাইরে দরকার নেই। আরেকটা বিষয় বন্ধন যোজনা, জনধন শুনেছো তোমরা, যদি বলা হয় বন্ধন কোন স্টেটের, ডেফিনেটলি রাজস্থানের, ঠিক আছে। জনধন বন্ধন একটু কনফিউজিং ওয়ার্ড, তার জন্য এখানে বলে দেওয়া হলো। দেন মণিপুরে ক্ষুদল ইনিশিয়েটিভ, ক্ষুদল ইনিশিয়েটিভ ওয়ান অফ দ্য 10th গ্লোবাল ইনিশিয়েটিভ, ইউএন সেক্রেটারি জেনারেল এনভয় অফ ইউথ, সেখান থেকে ডিক্লেয়ার করা হয়েছে যে পৃথিবীর মধ্যে টোটাল 10টা ইনিশিয়েটিভের মধ্যে এই ক্ষুদল ইনিশিয়েটিভ একটা, অর্থাৎ ইউএনের মধ্যে এন্ট্রি হয়েছে 10টার মধ্যে একটা। এবং কী কারণে, কোভিড-19 এগেনস্টে ফাইট করার জন্য যে ইনিশিয়েটিভ, যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই হিসাবে দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট অপশান। তো সেই হিসাবে 10টার মধ্যে রয়েছে ক্ষুদল ইনিশিয়েটিভ। তোমাদের শুধু জানতে হবে ক্ষুদল ইনিশিয়েটিভ কোন স্টেটের, মণিপুরের আমাদের, এবং কিসের সঙ্গে যুক্ত, সবই কোভিড-19, অলমোস্ট যত কিছু পাবে সবই কোভিড-19-এর সঙ্গে যুক্ত। দেন রয়েছে ইন্ডিয়ান নেভি নবরক্ষক, সবই কোভিড-19-এর জন্য, বাট এটা পিপিপির সঙ্গে যুক্ত, পিপিপি কিট তৈরির ক্ষেত্রে রিলেটেড, এটা একটু মনে রাখবে। এবং ফুললি মেড বাই সার্জেন্ট লেফটেন্যান্ট কমান্ডার অর্ণব ঘোষ। আনাদার ইম্পর্টেন্ট ইনফরমেশান, ছত্তিশগড় এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে হাইয়েস্ট, অর্থাৎ 1 নম্বর পজিশনে মনরেগাতে। এর আগে তোমাদেরকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে সম্ভবত ফেব্রুয়ারিতে বলেছিলাম ক্লাসে যে মনরেগা ইনিশিয়েটিভের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে প্রথম স্থান, ওয়েস্ট বেঙ্গল ছিল প্রথম স্থান, বাট সেটা এখন চেঞ্জ। এই মুহূর্তে ছত্তিশগড় মনরেগার দিক থেকে হাইস্ট। ওয়েস্ট বেঙ্গল এখনও ফার্স্ট রয়েছে, যেমন বলেছিলাম ভেজিটেশন অর্থাৎ ভেজিটেবল প্রোডাকশনের ক্ষেত্রে লাস্ট ইয়ার কোন স্টেট হাইস্ট, ওয়েস্ট বেঙ্গল। আর যদি ফ্রুট প্রোডাকশনের ক্ষেত্রে সেটা হবে অন্ধ্রপ্রদেশ, ওকে। দ্য নেক্সট ক্যাবিনেট মিনিস্ট্রি হিমাচল প্রদেশ ডিসাইডেড টু স্টার্ট মুখ্যমন্ত্রী শহরি রোজগার গ্যারান্টি যোজনা। খুব একটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে না, তবু একবার শুধু দেখে নিলেই হবে। তবে তারপরের ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, যেমন এক্সিট অ্যাপ, যদি বলা হয় কিসের সঙ্গে রিলেটেড, এক্সিট অ্যাপ মেনলি ওয়েস্ট বেঙ্গল চালু করেছে। যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দার ভারতবর্ষের বিভিন্ন কর্নারে বিভিন্ন প্রান্তে আটকে আছে, তাদেরকে নিয়ে আসার জন্য এক্সিট অ্যাপ চালু করেছে, তারা যাতে এখান থেকে অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু অ্যাপস রয়েছে, আমি সেগুলো নেক্সট ডে সেপারেটলি দিয়ে দিয়েছি লাস্টে, সেটাও আমি বলে দিচ্ছি। দেন মধ্যপ্রদেশ বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি টু প্রোভাইড মিড ডে মিল রেশন। মিড ডে মিল রেশন এটা সিস্টেমটা মধ্যপ্রদেশ প্রথম, এবং প্রথম কী জন্য সেটা এখানে হয়তো দেওয়া নেই, কী জন্য, অর্থাৎ প্রত্যেক বাড়িতে গিয়ে মিড ডে মিল দেওয়ার সিস্টেম চালু করেছে মধ্যপ্রদেশ, প্রত্যেকের ঘরে ঘরে ডোর টু ডোর মিড ডে মিল সিস্টেম, সেই বিষয়টাকে এখানে বলা হয়েছে। এবং ভারতবর্ষের প্রথম স্টেট মধ্যপ্রদেশ। তারপর উত্তরপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড প্রবাসী রাহাত মিত্র অ্যাপ। প্রবাসী রাহাত মিত্র অ্যাপ কোন স্টেটের সঙ্গে রিলেটেড, উত্তরপ্রদেশ, মেনলি মাইগ্রেন্ট ওয়ার্কার্সের জন্যই করা হয়েছে, মাইগ্রেন্ট ওয়ার্কার যারা বাইরে ফেসে আছে তাদের জন্যই করেছে এটা। দেন ওয়েস্ট বেঙ্গল মাটির স্মৃতি স্কিমের আন্ডারে বেশ কিছু ডিস্ট্রিক্টের নাম এখানে মেনশন করেছি আমি লাস্টের দিকে, বেশ কিছু নয়, 6টা ডিস্ট্রিক্ট যেখানে লাগু হবে, সেই 6টা ডিস্ট্রিক্টের কথা আমি লাস্টে মেনশন করেছি, সেটা একটু দেখে নেব। ওকে, স্টেট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে মধ্যপ্রদেশ এখানে বলেছে যে ফার্স্ট এভার ফায়ার আবকে দেওয়ার যোজনা, যেখানে ভোপাল থেকে চালাবে, খুব একটা প্রয়োজন নেই, জাস্ট মনে রাখলেই হবে। অ্যান্ড পরের ইনফরমেশন ইম্পর্টেন্ট, আর শ্রীলেখা হ্যাজ বিকেম কেরালাস ফার্স্ট ওমেন আইপিএস।
এটা একটু জেনে রাখবে। বাট সেটা কেরালার জন্য ইম্পর্টেন্ট বেশি, সত্যি কথা বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, জাস্ট একবার দেখে রাখলেই হবে। যখন সেন্ট্রাল ওয়াইজ কোনো পার্টিকুলার স্টেটের কথা পড়বে, তো যদি খুব নিউজে থাকে তার জন্য ঠিক আছে, আদারওয়াইজ সেই স্টেটের জন্য ইম্পর্টেন্ট এটা। ওকে, দেন কিছু স্কিম বলেছে, স্কিম তো এখানে তেমন কিছুই নেই, বাট এটা আমি মনে করছি না খুব একটা বেশি ইম্পর্টেন্ট। দেন এগ্রিমেন্টের কী আছে, এগ্রিমেন্ট আমি সেপারেটলি তোমাদের ইম্পর্টেন্টগুলো বলে দেবো। অ্যাপয়েন্টমেন্টগুলো এক দুটো আমি এখানে ইম্পর্টেন্টগুলো বলে দিচ্ছি। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে শিখা শর্মা, যে গুগল পে ইন্ডিয়ার তরফ থেকে অ্যাডভাইজার হিসেবে রাখা হয়েছে। সঞ্জীব রঞ্জন সেক্রেটারি অফ মাইনরিটি শিপিংয়ের জন্য নতুন হয়েছে, খুব একটা প্রয়োজন নেই, ইম্পর্টেন্ট নেই, দেখার দরকার নেই। দেন IAS অফিসার ভি বিদ্যাবতী হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ইয়েস, দিস ইজ ইম্পর্টেন্ট, তার কারণ এটা হিস্ট্রির সঙ্গেও রিলেটেড। সো ভি বিদ্যাবতী, দেখো হিস্ট্রির সঙ্গে কেন রিলেটেড, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সালে তৈরি হয়েছিল, 1861। কে ফাদার, আলেকজান্ডার ক্যানিংহাম, এবং রিসেন্টলি চেঞ্জ হয়েছে। এবং আরও একটা দেখবে আর্কিওলজিক্যাল সার্ভের সঙ্গে রিলেটেড ইনফরমেশান, সামনে গিয়ে আমি বলছি, এই এখনই পরের পেজে পেয়ে যাব। কিছু র্যাঙ্কের কথা বলেছে, অর্থাৎ এখানে একটাই র্যাঙ্কের কথা বলা রয়েছে, 74 পজিশন পেয়েছে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্সের ক্ষেত্রে, আর এটা প্রকাশ করে থাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এই দুটো ইনফরমেশন জানলেই হবে, তার বাইরে দরকার হবে না। 5 সেকেন্ড ধার খুব রেয়ারলি আসবে, অসুবিধা নেই, ইন্ডিয়ার পজিশনটা জেনে রাখলেই এনাফ। দেন স্পোর্টস নিউজের ক্ষেত্রে তো সবই তোমাদেরকে একবার বলেছি যে অলমোস্ট ম্যাক্সিমাম স্পোর্টসগুলো পোস্টপোন করে দেওয়া হয়েছে। রিসেন্টলি যদি বলা হয় পোস্টপোন করার পর প্রথম কোনো ওয়ার্ল্ড ওয়াইড লিগ চালু হয়েছে, দ্যাট ইজ বুন্দেসলিগা। এখানে বলে দেওয়াই রয়েছে তোমাদের, বুন্দেসলিগা প্রাইমারি ফুটবল লিগ জার্মানির। লকডাউনের পর, অর্থাৎ লকডাউনের মধ্যেই বলতে পারে, এখনও চলছে, যে ফার্স্ট কোনো লিগ ওয়ার্ল্ড ওয়াইড চালু হয়েছে। পরীক্ষা ডিরেক্টলি তোমাদের থাকতে পারে বুন্দেসলিগা কোন দেশের লিগ, ফুটবল লিগ ডেফিনেটলি জার্মানি লিগ, আর স্পেনের লিগের নাম হচ্ছে কি লা লিগা, আর ইতালির সিরি এ, অ্যান্ড ইংলিশ প্রিমিয়ার লিগ ইংল্যান্ড। সো কয়েকটা দেশের জাস্ট মোস্ট ইম্পর্টেন্টগুলো জেনে রাখলেই হবে। এছাড়া আরও একটা বিষয়, এখানে চাইনিজ ওন ফার্স্ট এডিশন fightchess.com অনলাইন নেশন কাপ, অর্থাৎ অনলাইনে চেস খেলার সিস্টেম চালু করেছিল, যেটাতে অর্থাৎ চায়না ফার্স্ট হয়েছে। বাকি খুব একটা ইম্পর্টেন্ট নয় এখানে। দেন চলে আসে 36তম ন্যাশনাল গেম, ডেফিনেটলি পোস্টপনই হবে। 36তম ন্যাশনাল গেম, যেটা গোয়ায় হওয়ার কথা ছিল, ফুললি পোস্টপন করে দেওয়া হয়েছে প্যান্ডামিকের জন্য, যেটা সম্ভব নয়। আর শিডিউল এখন বলে দেওয়া হচ্ছে নেক্সট ইয়ার থেকে রিশিডিউল করা হবে। আপাতত আমিও পোস্টপন করে রাখছি, পরে তোমাদের ডিটেলস ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। শ্রীলঙ্কা ফাস্ট বোলার শাহিন মধুশঙ্কা হ্যাজ বিন সাসপেন্ডেড ফর অল ফর্ম অফ ক্রিকেট উইথ ইমিডিয়েট এফেক্ট ফর অ্যালেজড পজিশন অফ হেরোইন। দেখো শ্রীলঙ্কার মধুশঙ্কার নাম অনেকেই জেনে থাকবে ক্রিকেটার, তার সাথে ওমর আকমল আর কামরান আকমল পাকিস্তানি ক্রিকেটার, যাকে রিসেন্টলি ব্যান করে দেওয়া হয়েছে। জাস্ট নামগুলোকে জেনে রাখবে, যখন পরীক্ষা হবে তখন অটোমেটিক হয়তো হিস্ট্রি হয়ে যাবে আমার মনে হচ্ছে, নামগুলো একবার শুধু দেখে রাখলেই হবে। দেন সামিট, বিভিন্ন সামিটের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রথমটা অবশ্যই ন্যামস সামিট। রিসেন্টলি অনলাইনে সামিট হয়েছে, সবাই ভিডিও কনফারেন্সিংয়ে সামিট করেছে। আর কে প্রেসিডেন্টশিপ কোথায় হয়েছে, যদি বলা হয় অনলাইনে সামিট মানে পার্টিকুলারলি কোনো একটা স্টেটে তো অবশ্যই না, সব জায়গায় যে বসে আছে সেখানেই সামিট হচ্ছে। বাট হ্যাঁ, প্রত্যেক 2 বছরের জন্য প্রেসিডেন্টশিপ রাখা হয়। তো এই বছর যেমন প্রেসিডেন্টশিপ রাখা হয়েছে আজারবাইজানকে, এইটুকু শুধু মনে রাখলে হবে, আজারবাইজান। ন্যামটা কেন ইম্পর্টেন্ট, ন্যামটা দেখো, কারণ ভারতবর্ষ জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিল সেই সময় এটা তৈরি হয়। আর মোস্টলি তৈরি করার পিছনে কারণ ছিল, সেই সময় রাশিয়া এবং US এই দুটো সুপ্রিম পাওয়ার হিসেবে ভাগ হয়ে যাচ্ছিল, অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। এবং এখানে সোশ্যালিজম ক্যাপিটালিজমের একটা পার্ট চলে আসছিলো, অর্থাৎ কোনো না কোনো পার্টিতে যোগ করতে হতো। তো ইন্ডিয়া ভাবলো অ্যাজ এ ডেভেলপিং কান্ট্রি আমরা কোনোটাতেই যোগ দেবো না, নন অ্যালাইন মুভমেন্ট নামে আলাদা সংস্থা তৈরি করা হলো 1861 তৈরি করা হলো নন অ্যালাইন মুভমেন্ট, এবং তখন থেকে এখনও চলছে। অনেকে বলা হয় এর কোনো অস্তিত্ব নেই, বাট হ্যাঁ আজও এর অস্তিত্ব রয়েছে। টোটাল
20টা মেম্বার কান্ট্রি রয়েছে রিসেন্টলি, এবং জাকার্তাতে তার হেডকোয়ার্টার রয়েছে। বাকি এত ডিটেলস খুব একটা দরকার হবে না। এরপরে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড রিকগনিশনে চলে আসি। অ্যাওয়ার্ড রিকগনিশনে আমি সেপারেটলিও ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। অ্যাপয়েন্টমেন্ট এবং অ্যাওয়ার্ড স্কিম কমিটি এগুলো করব। জাস্ট গিভ মি টাইম সামটাইমস, জাস্ট কিপ প্যাসেন্ট, সবই করে দেওয়া হবে পরীক্ষার আগে, ডোন্ট ওয়ারি। জাস্ট যেগুলো পাচ্ছ এগুলো তোমরা আগে ঠোঁটস্থ করে রাখো, বাকিটা আমি পেয়ে যাবে, সব অসুবিধা নেই। তো এখানে যে কয়েকটা আছে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। আইআইটি বোম্বের প্রফেসর সৌরভ লোধা, যাকে ইয়াং ক্যারিয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ন্যানো সায়েন্স টেকনোলজি ডেভেলপমেন্ট করার জন্য। দেখো রিসেন্টলি ইয়াং গ্লোবাল লিডারশিপ হিসাবে আরেকজনকে দেওয়া হয়েছে, বাইজুস যে ফাউন্ডার অ্যান্ড জোম্যাটোর ফাউন্ডার, দুজনকে দেওয়া হয়েছে। সেটা আমি পরে আপডেট করে দেবো, অসুবিধা নেই। দেন রিজনাল এয়ারপোর্ট হিসাবে বেস্ট এয়ারপোর্ট ধরা হয়েছে কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেঙ্গালুরু, যেটা, এবং যেটাকে দিয়ে থাকে অ্যাওয়ার্ড স্কাই ট্র্যাপস অ্যাওয়ার্ড যেটাকে বলা হয়, ঠিক আছে। বেস্ট রিজনাল এয়ারপোর্ট, এবার বেস্ট রিজনাল এয়ারপোর্ট যখন ইন্ডিয়ার কথা বলছি নয়, তা নয়, এটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া, ফুললি সেন্ট্রাল এশিয়াকে করা হয়েছে। বেস্ট এয়ারপোর্ট যেটা হয় সেটা হচ্ছে চাঙ্গি, আমি এখানে মেনশন করে দিয়েছি, অসুবিধা নেই। সিঙ্গাপুর ওয়াজ ভোটেড, মানে চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুরে অবস্থিত, ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্ট। অ্যান্ড টোকিও হানেডা এয়ারপোর্ট ওয়াজ ভোটেড ওয়ার্ল্ডস ক্লিনেস্ট এয়ারপোর্ট। টোকিওর হানেডা ক্লিনেস্ট এয়ারপোর্ট ওয়ার্ল্ডের মধ্যে। অ্যান্ড প্যারিস আরি এয়ারপোর্ট ওয়াজ ভোটেড ওয়ার্ল্ডস মোস্ট ইমপ্রুভ এয়ারপোর্ট। আর ভারতবর্ষের ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা মুম্বাইতে অবস্থিত, সেটা হচ্ছে আজ বেস্ট এয়ারপোর্ট স্টাফ ইন ইন্ডিয়া, বেস্ট এয়ারপোর্ট স্টাফ ইন ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল, স্টাফের দিক থেকে বেস্ট ভারতবর্ষ এবং সেন্ট্রাল এশিয়াতে। এইটুকু শুধু মনে রাখবে, এখানে যে কটা বলা হলো প্রত্যেকটা ইনফরমেশন ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট ইন্ডিয়ান টেনিস প্লেয়ার সানিয়া মির্জা বিকাম ইন্ডিয়াস ফার্স্ট ফেড কাপ হার্ট অ্যাওয়ার্ড 2020 এশিয়া ওশানিক জোনের জন্য দেওয়া হয়েছে। জাস্ট সানিয়া মির্জা বলেই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ইম্পর্টেন্ট হতো না এটা, এর আগে পরে অনেকবার হয়েছে, চাপ নেই। ইন্ডিয়ান ফার্স্ট ইন্ডিয়ান, এই জন্য ইম্পর্টেন্ট। ওকে, দেন ইন্ডিয়ান আর্মি অফিসার মেজর সুমান গাওয়ানি ইজ গোয়িং টু বি অ্যাওয়ার্ডেড ইউএন মিলিটারি জেনারেল অ্যাডভোকেট অফ দ্য ইয়ার 2019-এর জন্য দেওয়া হয়েছে। জাস্ট এই জন্যই ইম্পর্টেন্ট এখানে। এর বাইরে আছে নেক্সট ইম্পর্টেন্ট ডেজ, যতগুলো ডেজ রয়েছে সবগুলো নয়, আমি যেগুলো বলবো সেগুলো কত দিয়ে রাখো। দেখো ডেটগুলো তোমাদের এতটাই ভাইটাল, যদি ডে টু ডে পার্টিকুলার ডেট মানে মাসে তোমরা মুখস্থ করে রাখো, কোনো প্রবলেম নেই। যখন একসাথে পড়তে যাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে, তখন সবার জন্য প্রবলেম হয়ে যায়, যে কারণে হয়তো অনেকে থিমটা মনে রাখতে পারো না, ডেটটা মনে রাখতে পারো না। কিছু কিছু কমন ফিচার্স তো থাকে, যেমন 40 থেকে 50টা তো চোখ বন্ধ করে এমনিতেই মনে রাখতে পারো, নিজের বার্থডে হিসাবে মনে রাখতে পারো, নিজের বন্ধু বান্ধবের বার্থডেতেই তো কতগুলো ডেট পেয়ে যাবে। সো ইম্পর্টেন্ট ডেটের মধ্যে এখানে যে প্রথম রয়েছে ইন্টারন্যাশনাল লেবার ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল লেবার ডে উইথ থিম সহ মনে রাখবে। দেন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ইম্পর্টেন্ট। আস্থামা ডে এবছরের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। দেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক ডে, এটাও ইম্পর্টেন্ট। অ্যান্ড রেড ক্রস ডে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। যেগুলো ডেট বলছে সেগুলোই শুধু মনে রাখবে, বাকিগুলো খুব একটা দরকার হবে না। দেন মাদার্স ডে সেকেন্ড সানডে অফ মে মাসের সেকেন্ড সানডেতে করা হয় এভরি ইয়ার, ঠিক আছে, মে মাসের সেকেন্ড সানডে এভরি ইয়ার, পার্টিকুলার এমন নয় যে এই ডেটেই পড়বে। দেন ইন্টারন্যাশনাল নার্স ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 12 মে। নার্সিং দ্য ওয়ার্ল্ড টু হেলথ এবছরের থিম ছিল এটা, তার কারণ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে করা হয় এটা, এবং বার্থ অ্যানিভার্সারি এবছর পড়েছে, এবং এই বছর গোটা 2000 ইয়ারটাকে করে দেওয়া হয়েছে 2020-কে ইয়ার অফ নার্সিং হু থেকে করা হয়েছে, এটা একটু জানে মাথায় রাখবে। দেন অ্যান্টি টেররিজম ডে, এবং এই মাসের ডেট অনেকগুলোই রয়েছে, সবগুলি একটু দেখবে। নেক্সট বায়োলজিক্যাল ডাইভার্সিটি, যদিও খুব একটা ইম্পর্টেন্ট নয় তবু একটু দেখে রাখবে। ওয়ার্ল্ড ডাইজেস্টিভ দরকার নেই। ওয়ার্ল্ড হাঙ্গার ডে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। অ্যান্ড ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে, লাস্টলি ইন্টারন্যাশনাল ফরেস্ট ডেও খুব একটা নয়, এনভায়রনমেন্ট ডে মনে রাখলে হবে 5 জুন, দ্যাটস ইট, এটা দরকার হবে না, এটা মনে রাখার দরকার নেই। এখানে তোমাদের ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে তেজাস MK ওয়ানপোক,
ইন্ডিয়ান এয়ারফোর্সে রিসেন্টলি ইন্ডাক্টেড করা হয়েছে, দ্যাটস ইট। সেখানে কনফিউশন হওয়ার কিছু নেই। আর যদি বলা হয় শুধু এলিজা টেস্ট কিসের সঙ্গে যুক্ত, তাহলে হবে এইডস রোগের সাথে যুক্ত। আর ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস অ্যান্টিবডি টেস্টিং, অ্যান্টিবডির উপরে ডিপেন্ড করছে কোভিড-19 উপর তুমি কতটা ফাইট করতে পারবে। সো দুটো দুরকম, একটু মাথায় রাখবে। দেন চলে আসি নেক্সট, নাসাস রিনেমড ইটস নেক্সট জেনারেশন স্পেস টেলিস্কোপ হোয়াইট ফিল্ড ইনফ্রারেড সার্ভে টেলিস্কোপ। জাস্ট এইটুকু মনে রাখলে হবে, খুব একটা নয়, ইম্পর্টেন্ট আমার মনে হয়। নেক্সট কিছু বই দেওয়া রয়েছে এখানে, বইয়ের মধ্যে স্কিপ করার মতো আমি কিছু দেখতে পাচ্ছি না, এবং তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টটাই আমি বলে দিচ্ছি। হেলথ মিনিস্ট্রির যেহেতু লেখা এটা, তো সেক্ষেত্রে এটা তো ছেড়ে দেওয়া উচিত নয়। এইখানে দেখো প্রফেসর বিবি লালের উপর একটা বইয়ের কথা বলা হয়েছে, প্রফেসর বিবি লাল ইন্ডিয়া রিডিসকভার। বিবি লালের নাম শুনে থাকবে যদি মন দিয়ে পড়ে থাকো তো, আদারওয়াইজ তো আমার তো মনে হয় না মনে থাকবে কারো। কালীবঙ্গান মনে পড়ছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, কালীবঙ্গান ডিসকভারি কী করেছিল বিবি লাল, তার সাথে এ ঘটছিল। সো তার উপরে লেখা বইয়ের কথা। এখানে রাইটারের নামটা মেনশন আছে কি নেই, রাইটারের নাম মেনশন নেই, রাইটার বেসিক্যালি প্রহ্লাদ প্যাটেল হবে। তো অ্যানিওয়ে এই বইটা শুধু একবার দেখে রাখবে। বাকি মোস্ট ইম্পর্টেন্টলি রাস্কিন বন্ডের সম্বন্ধে সবাই জানো, নতুন বুক হপ অন মাই অ্যাডভেঞ্চার অন বোটস ট্রেনস অ্যান্ড প্লেনস, ওয়ান্ডারফুল। এই বইটা একটু দেখে নেবে। আর জে কে রাউলিং, যে হ্যারি পটার স্রষ্টা, তার লেখা নতুন বই, দ্যাট ইজ দ্য আইসবক। এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমরা অবশ্যই দেখবে, তার মানে এই নয় যে বাকিগুলো দেখবে না। দেন কিছু মিসেলিনিয়াস ইনফরমেশন। এখানে মিসেলিনিয়াস ইনফরমেশনে প্রথমে দিয়েছে কিছু জিআই ট্যাগের কাহিনী, জিআই ট্যাগের সম্বন্ধে আমি এখানে ডিটেলস বলছি না, আরও কয়েকটা আছে অ্যাড করে আমি অটোমেটিক দিয়ে দিয়েছি লাস্টের দিকে, সেগুলো একবার দেখে নেবে, অর্থাৎ আমি বলেও দেবো। দেন ফেসবুকের সম্বন্ধে এখানে আই ফর ইন্ডিয়া, এটা আমি অলরেডি আগেও বলেছি, আই ফর ইন্ডিয়া উইথিন ডিজিটাল অনেক কিছু ফেসবুক লঞ্চ করেছে, প্রগতি ইনিশিয়েটিভ লঞ্চ করেছে। ইভেন ফেসবুকের একটা কারেন্সি রয়েছে, ভার্চুয়াল কারেন্সি, যার নাম হচ্ছে লিব্রা। এবং ফেসবুক রিসেন্টলি জিও কোম্পানির 9.99% শেয়ারও কিনেছে। সো আপাতত অলরেডি বলেছি, আর আমি এটা দ্বিতীয়বার বলছি না এখানে, এটা দরকার নেই। আর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান, দিয়া মির্জাকে গুডউইল অ্যাম্বাসেডার অফ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম থেকে এক্সটেন্ড করা হয়েছে, এক্সটেন্ড করে 2022 পর্যন্ত করা হয়েছে। তো এই বছরই ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট ওটাকে এক্সটেন্ড করে 2022 পর্যন্ত করে দেওয়া হয়েছে। দেন আনাদার ইম্পর্টেন্ট ইনফরমেশন, দ্যাট ইজ ইসরায়েলের তেল আবিব, যেখানে একটা টেগোর স্ট্রিট নামকরণ করেছে রবীন্দ্রনাথের নাম অনুসারে, তার 159তম জন্ম জয়ন্তী উপলক্ষে। যদি বলা হয় টেগোর স্টেট কোথাও অবস্থিত, তোমরা তো খুঁজে বেড়াবে ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, আশেপাশেই থাকবে কোথাও, বাট মনে রাখবে ইসরায়েলের তেল আবিব রিসেন্টলি এটা করা হয়েছে। দেন দিল্লি পুলিশ রিসেন্টলি থার্মাল করোনা কমব্যাট হেড গিয়ার নামে ইনিশিয়েটিভ নিয়েছে, এবং ইন্ডিয়ান রোবোটিক সলিউশনের মাধ্যমে জাস্ট থার্মাল করোনা কমব্যাট হেড গিয়ার, এই ইনিশিয়েটিভটা মনে রাখবে, কারণ করোনা রিলেটেড এত ইনফরমেশন পাবে আগামী আরও 2-3 মাস পর, মাথা খারাপ হয়ে যাবে। তার মধ্যে আমি বেছে তোমাদেরকে যাচাই করে দেবো যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট। ডোন্ট ওয়ারি, আপাতত মান্থলি ওয়াইজ পড়তে থাকো, আদারওয়াইজ এটা প্রচুর হিউজ প্রেশার হয়ে যাবে বছর শুধু করোনা রিলেটেড ইনফরমেশন পড়তে পড়তে, জাস্ট মাথায় রাখবে। দেন ইউনিয়ন টেরিটরি লাদাখ became coronavirus free as the region have not been reported any fresh case since 3rd May থেকে এখনও পর্যন্ত করোনা নেই। যে কারণে দেখো করোনা ফ্রি বলে দিয়েছিল এর আগে, যেমন স্টেট গোয়া অলরেডি করোনা ফ্রি বলে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আবার করোনা দেখা দিয়েছে, বাট এখানেও তাও হতে পারে, না হলেই বেটার অপশান। আর গোয়াতে আরেকটা ইনফরমেশন মনে রাখবে, গোয়া প্রথম স্টেট যেখানে আয়ুর্বেদিক ওষুধ ইউজ করেছিল করোনার জন্য, গোয়া একমাত্র প্রথম স্টেট। বাট ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশন হ্যাজ স্টার্টেড অ্যান ইনিশিয়েটিভ সুকুন, খুবই ইম্পর্টেন্ট। সুকুন কিসের সঙ্গে যুক্ত? কোভিড-19 অবশ্যই। এবার কোন ডিপার্টমেন্ট করেছে সেটা একটু জানতে হবে, এবং কোথায় থেকে, এই বিষয়গুলো তোমাদের একটু মাথায় রাখতে দেখবে। অনেক কিছুই পাবে কোভিড-19 অর্থাৎ করোনার সাথে রিলেটেড, বাট তোমরা হয়তো রিলেট করতে পারবে না কার সাথে, কোথায় এবং কে করেছে, এইগুলো একটু মাথায় দেখার চেষ্টা করতে হবে।
এখানে আরও একটা বিষয় রয়েছে, কলিং অ্যাপ্লিকেশন দিয়েছেন ক্যাচ আপ, অর্থাৎ মেসেঞ্জারে তোমরা দেখবে রিসেন্টলি ফেসবুকের মেসেঞ্জারে ক্যাচ আপ কলিং অপশান দিয়েছে, ভিডিও কলিং মোর দ্যান 50% একসাথে হয়তো কনফারেন্স কথা বলতে পারো এখন, মোর দ্যান 50, সেই বিষয়টাকে বলেছে ক্যাচ আপ সিস্টেম। দ্য ন্যাশনাল গ্যালারি মডার্ন আর্ট, খুব একটা ইম্পর্টেন্ট নয়, ছেড়ে দিতে পারো, ডোন্ট ওয়ারি। দেন অবজিওয়ারি এখানে দিয়ে আছে কে কে মারা গিয়েছে এই মাসে, তার মধ্যে এটাই বেশি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ফুটবল ক্যাপ্টেন চুনি গোস্বামী, একটা সময় ভারতবর্ষের ক্যাপ্টেন ছিল এবং গোল্ড মেডেলিস্ট এশিয়ান গেমে 1962, রিসেন্টলি মারা গেছে, আমাদের বাঙালি গর্বও ছিল, ব্যাড লাক। আদার ইম্পর্টেন্ট ইনফরমেশান যা যা আছে আমি সেটা লাস্টের দিকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি। আর এখানে আরেকটা বিষয় দেখবে শুধু, সেটা হচ্ছে দেবাশিস রায়। দেবাশিস রায়ের নামটা একটু দেখবে, যিনি কোনো এক সময় সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছিল, এবং তার লেখা বই তিস্তা পারের বৃত্তান্ত WBCS এবং মিসেলিনিয়াস পরীক্ষা বেশ কয়েকবার অলরেডি এসেছে, তার জন্য এটা আমার বলা। ওকে, এরপরে যা রয়েছে অলমোস্ট স্ট্যাটিক জিকে পোর্শন রয়েছে, এই স্ট্যাটিক বাদ দিয়ে এটা তো প্রতি মাসেই থাকবে, তোমরা একবার করে অবশ্যই দেখবে, এবং খুবই মানে অথেন্টিক ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে। অনেকে ভাবছে মানে স্কিপও করে দিচ্ছে অনেকে, বাট এটাকে কাইন্ডলি স্কিপ করো না, একবার তো চোখ বোলাতেই পারো, প্রত্যেক মাসে একবার দেখতে দেখতে অটোমেটিক এগুলো হয়তো মুখস্থই হয়ে যাবে। এনিওয়ে, সো দেখি বাকি অ্যাডিশনাল ইনফরমেশানগুলো কী কী আছে, আমি সেটা বলে তারপরে শেষ করব। অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে প্রথমে যেমন রয়েছে ইন্ডিয়াস অ্যাম্বাসেডার টু US, হয়তো এর আগে একবার বলেছি তোমাদের, TS তিরুমূর্তি, আর কাকে রিপ্লেস করেছে শহীদ আকবরউদ্দিনকে। দেন ইন্ডিয়াস অ্যাম্বাসেডার টু অস্ট্রেলিয়া নয়, এটা হবে অস্ট্রিয়া, ঠিক আছে, 1 মিনিট, এটা হবে অস্ট্রিয়া, নট অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া হবে অস্ট্রিয়া, জয়দীপ মজুমদার। দেখো সবগুলো দেশের অ্যাম্বাসেডারের কথা আমি বলছি না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের পড়লেই হবে, অ্যান্ড ইভেন অনলি নেইবার কান্ট্রি আর মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রিগুলো যেগুলো আমি বলে দেবো সেগুলোই পড়বে, অসুবিধা নেই। ইন্ডিয়াস অ্যাম্বাসেডার টু ব্রাজিল সুরেশ কে রেড্ডি। অ্যান্ড অর্ডার অফ রাইজিং সান জাপান থেকে দেওয়া হয়, এবং জাপানের বলতে পারো হাইয়েস্ট অর্ডার। থাংজাম ধাবালি সিং মণিপুরের ডক্টরকে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল অনারি মেম্বার টু আমেরিকান একাডেমি অফ আর্ট অ্যান্ড সায়েন্স, রিসেন্টলি যাকে নিয়োগ করা হয়েছে সবজানা নরসিংহা, ইন্ডিয়ার ব্যক্তি, যে জন্য ইম্পর্টেন্ট, আমেরিকার একাডেমি অফ আর্ট অ্যান্ড সায়েন্সের তরফ থেকে করেছে। স্পেলিংগুলো একটু দেখে নেবে, স্পেলিংটা একটু ভুল আছে এখানে, সায়েন্সের স্পেলিং। দেন মাইক্রোওয়েভ স্টাইলিজে অতুল একটু আগে বলেছি, এই ডিটেলস আর আমি আর বাকি বলছি না, এখানে শুধু একটা ইনফরমেশন এক্সট্রা দেওয়া আছে, ডেভেলপড বাই পুনে ডিফেন্স ইনস্টিটিউট অফ টেকনোলজি, এইটুকু দেখলেই হবে, আর বাকি আর প্রয়োজন নেই। দেন নাসাস ফার্স্ট মার্স হেলিকপ্টার ইন্ডিয়ান অরিজিন গার্ল, এটাও বলেছি এর আগেই, তবু আবার এখানে দেখে রাখো, ভানিজা রূপানি যার নামে করা হয়েছে, শি গট দ্য অনার অফ নেমিং ইনজেনিউটি, অর্থাৎ ইনি নামকরণটা আমাদের ইন্ডিয়ান পার্সন করেছে, ইন্ডিয়ান গার্ল। দেন মিড ডে মিল রেশন সম্বন্ধে MP বলেছি একটু আগে, বাকি এখানে আর দেখার দরকার নেই। মোস্ট ওয়াচ এন্টারটেনমেন্ট শো ইন দ্য ওয়ার্ল্ড ইন এ সিঙ্গেল ডে আর সিঙ্গেল শিডিউল টাইম, পৃথিবীর মধ্যে ম্যাক্সিমাম মানুষ দেখেছে একই সাথে, সেই ডেটটা ছিল 16 এপ্রিল, এবং সেটা রামায়ণ। বলা হয় 7.7 করোড় মানুষ একই সাথে দেখেছিল এই দিনটাতে, আর যেটা 1980 সালে ফার্স্ট এসেছিলো মার্কেটে, সেই 1980 দশকের কাহিনী এখনও পর্যন্ত পপুলার রয়েছে, এই জন্য বলা হয় পুরাতন চাল ভাতে পারে। আর একটাই রিজন, লকডাউন না হলে তো এটা কোনো মতেই রেকর্ড হতো না। দেন ইন্টারন্যাশনাল নার্সেস ডে, এই সম্বন্ধে একটু আগেই বললাম, 12ই মে, এবং বার্থডে অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল ইটলির, এবং 2020 সালকে বার্থডে হিসাবে থিম করে নার্সিং দ্য ওয়ার্ল্ড, এটা একটু আগেই বলেছি, আর ডিটেলস বেশি কিছু বলার প্রয়োজন নেই এখানে। এবং 2020কে মিডওয়াইফ ইয়ার অফ নার্সিং অ্যান্ড মিডওয়াইফ হু থেকে করা হয়েছে। ফার্স্ট হিন্দু পাইলট ইন পাকিস্তান, যার নাম হচ্ছে রাহুল দেব, হিন্দু পাইলট। দেখো যদি বলা হয় হিন্দু পাইলটের জন্য ফার্স্ট, আর যদি বলা হয় ফার্স্ট হিন্দু এবং সে এয়ারফোর্সে যুক্ত, সে কিন্তু আমাদের রাহুল দেব ফার্স্ট নয়, রাহুল দেব সেই হিসাবে দ্বিতীয় পার্সন হবে।
আর এখানে পাইলটের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে হবে ফার্স্ট। ওকে, দেন সঞ্জীবনী ভেহিক্যাল অ্যান্ড দিদি ভেহিক্যাল এই দুটোই এমপি থেকে করা হয় ফর করোনা পেশেন্টদের জন্য। দেন প্রবাসী রাহাত মিত্র অ্যাপ এর সম্বন্ধে বলেছি ইউপি গভর্নমেন্ট। ই সঞ্জীবনী ফর ওপিডি হিমাচল প্রদেশ থেকে করা হয়েছে। আয়ুষ সঞ্জীবনী মিনিস্ট্রি অফ হেলথ সেক্টর থেকে করা হয়েছে। স্কাই ট্র্যাপস এটাও এয়ারপোর্ট সম্বন্ধে রিলেটেড, আমি একটু আগেই বলেছি, কম্পিউটার এয়ারপোর্টকে দেওয়া হয়েছে। ওয়ান অফ দ্য স্ট্রিট যেটা রবীন্দ্রনাথের নাম অনুসারে, এটা আমি একটু আগেই বললাম, কিছু রিপিট রয়েছে, সরি ফর দ্যাট। করণবীর মডেল ফর পুলিশ পার্সোনালদের দেওয়া হবে, বিকজ 30 days রেগুলারলি করোনার এগেনস্টে পুলিশদের যে সার্ভ দেওয়া হবে সেটা এমপি থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। দেন ওয়েস্ট বেঙ্গল স্নেহের পরশ মাইগ্রেন লেবারদের জন্য অ্যান্ড প্রসেসটা, এই দুটো অ্যাপ করা হয়েছে, লঞ্চ করা হয়েছে। স্নেহের পরশ অ্যান্ড প্রসেসটা এই দুটো মেনলি আর্থিক সাহায্যের জন্য। প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে সম্ভবত যারা প্ল্যানিং করেছে, এবং কে কে পেয়েছে কে পায়নি, যারা অ্যাপ্লাই করেছে তারা পেয়েছে, আর যারা এই সম্বন্ধে মানে জানেই না কীভাবে অনলাইন অফ করতে হবে অন করতে হবে, তাদের পক্ষে কী করে সম্ভব, তো একটু ডিফিকাল্ট। দেন ওর্স্ট ইনফ্যান্ট মোর্টালিটি রেট যদি বলা হয় এই মুহূর্তে কোথায়, ইনফ্যান্ট মোর্টালিটি রেটের ক্ষেত্রে ওর্স্ট স্টেট এই মুহূর্তে এমপি, এবং বেস্ট নাগাল্যান্ড অ্যান্ড সেকেন্ড বেস্ট কেরালা। ওকে, আর সংখ্যাটাও আমি মেনশন করে দিয়েছি। বেস্ট নাগাল্যান্ড অর্থাৎ 4 জনের কথা বলা হয়েছে, 1000-এ 4 জন, এবং কেরালাতে 7 জন। লেটেস্ট মেম্বার অফ ন্যাটোর লেটেস্ট মেম্বার নর্থ মেসিডোনিয়া, করোনা নয়, নর্থ মেসিডোনিয়া, এটুকু শুধু লিখবে এখানে, করোনাটা সরি, নর্থ মেসিডোনিয়া। দেন বলবীর সিং পাস্ট হয় রিসেন্টলি, এবং কী জন্য ইম্পর্টেন্ট, ফার্স্ট স্পোর্টস পার্সন গট পদ্মশ্রী, ফার্স্ট স্পোর্টস পার্সন অর্থাৎ হকির সঙ্গে রিলেটেড, ডোন্ট ওয়ারি। অ্যান্ড এভরিবডি উইল গেট এমপ্লয়মেন্ট স্কিম লঞ্চ করেছে রিসেন্টলি এমপি থেকে। দেন অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন সাউথ এশিয়া, এর জন্য ভারতীয় ব্যক্তিকে নিযুক্ত করা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, দ্যাট ইজ আভার ঝা। দেন একটু বললাম রিসেন্ট জিআই ট্যাগ রিলেটেড বেশ কিছু ইনফরমেশান, কোন স্টেট থেকে কোন কোন রিসেন্ট জিআই ট্যাগ যেগুলো পেয়েছে সেগুলো কথা বলি। দেখো, যদি বলি ভারতবর্ষে প্রথম জিআই ট্যাগ কোথায় থেকে দেওয়া হয়েছে, কোথায় কাকে দেওয়া হয়েছে, তাহলে হবে দার্জিলিংয়ের টি। দার্জিলিং টি, দ্যাট ইজ দ্য ফার্স্ট জিআই ট্যাগ, 2004-5 পেয়েছিল। তারপর থেকে প্রত্যেক স্টেটের রেগুলার ফিচার্সে প্রতি বছরই 20-30টা করে পেয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্টগুলো শুধু মাথায় রাখবে। তা রিসেন্ট এই মাসে কী কী পেয়েছে সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করছি। গোরখপুর টেরাকোটা ইউপি থেকে পেয়েছে। আরুম বাবুর, আরুম হবে, এটা হচ্ছে একটু প্রোনাউন্সিয়েশন স্পেলিং ভুল আছে একটু, অন্ধ্রপ্রদেশের, সরি এই তামিলনাড়ুর, এনটা হবে না, আরুম বাবুর উড ক্যানিং তামিলনাড়ু থেকে পেয়েছে এটা। দেন তাঞ্জাবুর নেটটি ওয়ার্ল্ড, অর্থাৎ টাইপ অফ একটা মিষ্টি, প্রবাবলি এটা ওয়ার্ল্ড নয় ওয়ার্ক হবে, ঠিক আছে, সরি এত মিস্টেক হয়েছে, এটা হবে ওয়ার্ক হবে, ঠিক আছে, এটাও তামিলনাড়ুর। দেন ব্ল্যাক রাইস, মণিপুরের ব্ল্যাক রাইসও পেয়েছে রিসেন্টলি। কাশ্মীরি কেশর অর্থাৎ স্যাফরন যেটাকে বলে থাকি, অনেক সময় জাফরানও বলে থাকে, সেটাও পেয়েছে। দেন শেহরাই খবর পেন্টিং, যেটা হাজারিবাগ ঝাড়খণ্ড থেকে হয়, সেটাও পেয়েছে জিআই ট্যাগ। দেন তেলিয়া রুমালি তেলেঙ্গানা থেকে পেয়েছে। একটা আপাতত মনে রাখলেই হবে, বাকিগুলো যখন আপডেট হবে আমি বলতে থাকবো, অসুবিধা নেই। দেন হোপ ইনিশিয়েটিভ, হেল্পিং আউট পিপল এভরিওয়্যার টু হেল্প এমপ্লয়মেন্ট ইউথ গেট জব, এটা মেনলি ইউথদের, জবলেস ইউথদের জব দেওয়ার ব্যবস্থা করার জন্য ইউপি থেকে এই প্রচেষ্টা শুরু করেছে, যার ফুল ফর্ম এটা, এবং সংক্ষেপে যেটাকে বলি হোপ, এটুকু শুধু মনে রাখলেই হবে, হোপ কোন স্টেট থেকে কেন করা হয়েছে, দ্যাটস ইট। দেন কোপাস 6800, এটা করোনা রিলেটেড, আমি তোমাকে একটু আগে বলেছি, দিস ইজ এ মেশিন, করোনা টেস্টিংয়ের মেশিনটা, এটা দরকার নেই। মাটির স্মৃতি স্কিম সম্বন্ধে বলেছিলাম, কী জন্য করা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট করেছে, মেনলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কেন করেছে, হর্টিকালচার অ্যান্ড পিসিকালচারের জন্য। অ্যান্ড 50,000 একর এরিয়া ল্যান্ড এবং 6 ডিস্ট্রিক্ট, 6টা ডিস্ট্রিক্টকে কভার করবে। 6টা ডিস্ট্রিক্ট কী কী, এটা একটু জেনে রাখতে হবে ডাব্লিউবিসিএসের জন্য। ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মিদনাপুর, স্পেলিং ভুল আছে একটু দেখে নেবে, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়খণ্ড নয়, এটা হবে ঝাড়গ্রাম, ঠিক আছে, ঝাড়গ্রাম হবে এটা, ঠিক আছে, এটুকু জেনে রাখবে। দেন বরোইং লিমিট অফ স্টেট 5 years অফ স্টেট,
স্পেশালি যেটা করা হয়েছে রিসেন্টলি, দেখো প্রত্যেক স্টেট যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে বড় করে কোনো টাকা, সেটা ছিল একটা লিমিট মিন্স এটা 5 ইয়ার্স নয়, এই মিস্টেকটাও আবার হয়েছে এখানে 5%। এখন কোনো স্টেটের যা জিডিপি তার 5% বড় করতে পারবে কোনো স্টেট। সাপোজ ওয়েস্ট বেঙ্গলে যত জিডিপি তার 5% সেন্ট্রাল থেকে বড় করতে পারবে। বাট আর্লিয়ার ইট ওয়াজ 3%, যেটা আগে ছিল 3%। আগে 3% করতে হতো, এখন 5%। খুব ইম্পর্টেন্ট। এবং একটু আগে বললাম দিদি ভেহিক্যাল সার্ভিস কোথায় থেকে দেওয়া হচ্ছে, এমপি থেকে। ডোর টু ডোর মিড ডে মিল সিস্টেম, সেটাও এমপি থেকে। দিদি ক্যান্টিন ঝাড়খণ্ড থেকে করা হয়েছে। আর যদি বলা হয় দিদি রসোই বলে একটা অ্যাপ আছে রিসেন্টলি, যেটা রাজস্থান থেকে করা হয়েছে। আয়ুর রক্ষা ক্লিনিক ফর করোনা পেশেন্ট, দ্যাট ইজ কেরালা থেকে। ফার্স্ট স্টেট ইউজড আয়ুর্বেদ ফর করোনা, এটাও গোয়াতে, আমি একটু আগেই বলেছি। মোস্ট এমপ্লয়েবল স্টেট আন্ডার মনরেগা, ছত্তিশগড়, সেটা তোমাদের এখানে মেনশন করা রয়েছে। এই বিষয়ে ডিটেলস কিছু বলা হলো না, আমি বলতে চাইছিও না, দ্যাটস এনাফ। আর নেম অফ দ্য ইউএস ক্রিকেট টিম কোচ অরুণ কুমার। রিসেন্টলি ইউএস টিমের অর্থাৎ ক্রিকেট টিমের কোচ করা হয়েছে অরুণ কুমার, ভারতীয় একসময় ক্রিকেটার ছিল। এবং এছাড়াও যদি বলি ইউএই রিলেটেড, অর্থাৎ ইউএইর ক্রিকেট টিমের ডিরেক্টর, সেটা হচ্ছে রবিন সিংকে তোমরা অনেকেই জানবে। আর লেটেস্ট আপডেটের মধ্যে দেখো, ভারতবর্ষের তোমরা সবাই জানো অনেকদিন ধরে খেলা হচ্ছে না ক্রিকেট, তো সেক্ষেত্রে ভারতীয় টেস্ট র্যাঙ্কিং নেমে গেছে। ভারত এখন টেস্টের র্যাঙ্কিংয়ে 3 নম্বর, ওডিআইতেও 3 নম্বর। এবং ফার্স্ট তাহলে গিয়ে অস্ট্রেলিয়া, প্রথমবারের মতো অস্ট্রেলিয়া, এই মুহূর্তে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া 1 নম্বর র্যাঙ্কে রয়েছে, পৃথিবীতে প্রথমবার হলো। T20 টেস্ট 1 নম্বর হয়েছে। তবু একবার পরীক্ষার আগে দেখে নেবে, অসুবিধা নেই। এই ছিল আজকের আমাদের মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের অল ডিটেলস। একটু বেশি লেন্দি হয়ে গেলো, তার জন্য আমি সো সরি। হোপফুলি যে কোনো ডাউট যদি থাকে আমাকে একবার টেক্সট করবে, যদি কোনো মিস্টেক হয়ে থাকে আই উইল ট্রাই টু মেক solve that as easy as possible, and hopefully we will meet with another video. Thank you, good luck.